আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা গতদিন তোমাদের অনেক করে কয়েকটা জিনিস পড়াইছিলাম। সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে কোণের ফর্মুলা। যে আমার কাছে দুইটা সরলরেখা দেওয়া ছিল, এটা একটা সরলরেখা, এটা ধরো 1 নম্বর সরলরেখা, আর এটা একটা সরলরেখা, এটা ধরো 2 নম্বর সরলরেখা। এই সরলরেখাটা এই এক্স অক্ষের সাথে থেটা ওয়ান কোণ তৈরি করে, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে থেটা টু কোণ তৈরি করে। আমি তোমাদের বলছিলাম যে এখান থেকে আমরা বলতে পারি যে এই দুইটার মধ্যবর্তী কোণ যে থেটা, এটাকে আমি সূক্ষ্মকোণও নিতে পারি, আবার স্থূলকোণও নিতে পারি। তাহলে এটাকে বের করার একটা ওয়ে ছিল কি, ট্যান থেটা সমান ছিল যে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা যেহেতু সূক্ষ্মকোণ নিতে চাই তাহলে এটাকে মডুলাস করে পজিটিভ মানটা নিব, আর যদি স্থূলকোণ নেওয়ার দরকার হয় তাহলে সূক্ষ্মকোণ নিতে গেলে প্লাসটা নিব, আর স্থূলকোণ নিতে গেলে মাইনাসটা নিব। এটা কি মনে আছে? আচ্ছা, এখন এটা থেকে তো এটা তো বুঝলাম। এখন এটা থেকে আমরা আরো কিছু জিনিস পাইছিলাম, সেটা হচ্ছে দুইটা সরলরেখা কখন লম্ব হবে এরকম একটা শর্ত পাইছিলাম, যে তারা যদি লম্ব হইতে হয় তাহলে এই যে নিচের জিনিসটা অসংজ্ঞায়িত হইতে হবে। তার মানে তোমার m1 m2 সমান হচ্ছে 0 হইতে হবে। তার মানে এখান থেকে আমরা পাইছিলাম যে m1 ইন্টু m2 সমান হচ্ছে -1 হইতে হবে, তাই না? এটা মনে আছে না? জি ভাইয়া। আর আরেকটা জিনিস পড়ছিলাম যে দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তার মানে তাদের মধ্যবর্তী কোণ ট্যান থেটা। এখানে এই লম্ব হওয়া মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর সমান্তরাল হওয়া মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাই তো? আর সমান্তরাল হওয়ার জন্য তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এই কারণে আমরা বলছিলাম 0 ডিগ্রি হওয়ার একমাত্র উপায় হচ্ছে যে উপরের জিনিসটা 0 হইতে হবে, মানে হচ্ছে তোমার m1 মাইনাস m2 ইকুয়াল টু 0 হইতে হবে। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে m1 ইকুয়াল টু m2 হইতে হবে। এটা মনে আছে না? তার মানে এটা হইলে তোমার সমান্তরাল হচ্ছে m1 ইকুয়াল টু m2 হইলে, আর m1 ইন্টু m2 সমান -1 যদি হয় তাহলে এটা আসলে লম্ব হচ্ছে। একটু কি মনে আছে সবার? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি মনে থাকে তাহলে আমরা আজকে আরেকটু আগাই। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, আমরা গতদিন পড়ছিলাম, দেখো আমরা গতদিন এটা দেখছিলাম যে সমান্তরাল কখন হয়, তাই না? এখন তোমাকে বলা আছে প্রদত্ত সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয়। এটা একটু ইম্পর্টেন্ট, এটা লাগবে। মানে ধরো তোমার কাছে একটা প্রদত্ত সরলরেখা, মানে কি, ধরো তোমার কাছে একটা সরলরেখা দেওয়া আছে। ধরো তোমাকে বললাম যে এক্স প্লাস টু ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু 0। আমি তোমাকে বললাম এরকম একটা সরলরেখা দেওয়া আছে, প্রদত্ত সরলরেখা দেওয়া আছে। আর তোমাকে বললাম যে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করো। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে? এখন খেয়াল করো, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ যদি আমি বের করতে চাই, আমরা এটা পড়ছিলাম না যে একটা সরলরেখা দুইটা সরলরেখা কখন সমান্তরাল হয়? সমান্তরাল হলে তাদের m1 ইকুয়াল টু m2 হইতে হয়, মানে তাদের দুইজনের ঢাল সমান হইতে হয়, রাইট? তার মানে আমার সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত হচ্ছে দুইজনের ঢাল সমান হইতে হবে। এখন আমাকে একটা কথা বলো তো, এইটার ঢাল যদি ধরো m1 হয় তাহলে এটা ঢাল কেমনে বের করে? আমরা গতদিন এটাও দেখছিলাম যে ঢাল বের করার সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ এখানে হচ্ছে 1 ডিভাইড বাই ওয়াই এর সহগ হচ্ছে 2, তাই না? তার মানে এটা হচ্ছে তোমার -1/2। mx প্লাস সূত্র বসাইলেই হবে। হ্যাঁ, এটা হয়, কিন্তু আমি আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ ওইটা mx প্লাস c সূত্রটা বসালে আসলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে তুমি তাহলে একটা কাজ করতে পারো না, সমান্তরাল সরলরেখার সূত্রের সময়? তাহলে দেখো আমি তো ঢাল পেয়ে গেছি, কারণ আমার যেহেতু m1 দেওয়া আছে, m1 হচ্ছে তোমার -2 -1/2। আর -1/2 যদি হয়ে থাকে তাহলে এক কাজ করো, আমার সমান্তরাল সরলরেখার জন্য কি m1 ইকুয়াল টু m2 হইতে হবে। তার মানে আমার যে সমান্তরাল সরলরেখা হবে সেই m2 সমান আসলে এটাই হবে না, -1/2ই হবে না। তাহলে ওই জি ভাই। সমান্তরাল সরলরেখার ঢাল তো আমি জেনে গেছি। তাহলে ঢাল যদি পেয়ে যায় তাহলে জি y ভাই। ইকুয়াল টু mx প্লাস c তে আমি বসালেই হয়ে যাবে। mx প্লাস c তে বসালে এই যে সমান্তরাল সরলরেখার সমীকরণ সেটা বের হয়ে যাবে না? জি ভাই, বুঝছি ভাই। তাহলে এখানে এমটা আসলে m2 হবে, রাইট? কারণ আমি যেহেতু m2 নিয়ে কাজ করতেছি, তাই তো? জি ভাই, এখন জি ভাই। এখানে একটা বুদ্ধি আছে, আর একটু সহজ বুদ্ধি আছে। একটা জিনিস খেয়াল করো, আর একটু ভালো করে চিন্তা করো। আমাকে একটা জিনিস খেয়াল করে বলো তো, যে এখানে আমি সি কি জানি? সি তো জানি না, কারণ আমার শুধু সরলরেখার ঢাল দেওয়া আছে। এটা কি বুঝতেছো? দেখো আমার সরলরেখার ঢাল শুধু দেওয়া আছে, কিন্তু কোন বিন্দু দিয়ে যায় বা ছেদাংশ এগুলো কি দেওয়া আছে? না না ভাই। তার মানে এই সিটা যদি আমি বের করতে না পারি তাহলে আসলে অনেকগুলো সরলরেখা পাওয়া যেতে পারে। এটার অন্য একটা ব্যাখ্যা আছে, তোমরা একটা জিনিস খেয়াল করো। একটা জিনিস খেয়াল করো, যে তোমাকে যদি বলি যে এক্স প্লাস টু ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু 0, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা বের করার জন্য কি করতে হবে? ঢাল সমান হইতে হবে না? মানে m1 ইকুয়াল টু m2 হইতে হবে না? ঢাল যেহেতু সমান হইতে হবে, তার মানে চিন্তা করো আমরা ঢাল বের করার সময় কি করছিলাম? ঢাল বের করার সময় m1 বের করার সময় করছিলাম না -x এর সহগ হচ্ছে 1 আর y এর সহগ হচ্ছে 2, তাই তো? এখন খেয়াল করো, আমি যদি এরকম একটা সমীকরণ বানাই, দেখো সমান্তরাল রেখার সমীকরণকে আমি এভাবে বের করতে পারি কিনা দেখো তো। সমান্তরাল রেখার সমীকরণ আমি এভাবে বের করতে পারি না। আমার দেখো এক্স এর সহগটা যদি সেম রাখি, দেখো এখানে এক্স এর সহগ কত আছে 1, এখানে এক্স এর সহগ কত আছে, ওয়াই এর সহগ কত আছে 2,
তা আমি যদি এরকম করি, একটা সরলরেখা সমীকরণ বানাইলাম যেখানে x এর সহগ সেম রাখলাম, x এটা হচ্ছে x 2y ইকুয়াল টু 0, এই সরলরেখা আর এই সরলরেখা পরস্পর লম্ব হবে না, সরি সমান্তরাল হবে না? আরেকবার যদি একটু বুঝা দিতে, ব্যাপারটা আচ্ছা বুঝলাম না। আমি আরেকটু ক্লিয়ার করি। ধরো তোমাকে বলা হইলো যে x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0, এটা ধরো এরকম একটা সরলরেখা আছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এর সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ বের করো। এটা হচ্ছে তোমার x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। আমি বললাম এই সরলরেখাটার সমান্তরাল একটা সরলরেখা বের করো। এখন একটা জিনিস খেয়াল করো, সমান্তরাল হইতে গেলে কি হইতে হবে, এটার ঢাল যদি m1 হয়, আরেকটা সরলরেখা পাইতে হবে আমাকে যেটা হচ্ছে x y c, এরকম একটা সরলরেখা পাইতে হবে না? মানে ধরো জি ভাই। ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এরকম একটা সরলরেখা আমাকে পাইতে হবে যেটার ঢাল ধরো m2। আমাকে কি করতে হবে, এই m1 আর m2 সমান করতে হবে না? কারণ আমাকে কি বলছে, সমান্তরাল সরলরেখা সমীকরণ বের করতে বলছে, ও তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন জি ভাই, তাহলে বুঝছি, আমাকে বুঝছি। বুঝো যে m1 এর ভ্যালু কত। m1 এর ভ্যালু বের করার সিস্টেম হচ্ছে মাইনাস x এর সহগ হচ্ছে 1 আর y এর সহগ হচ্ছে 2। তাহলে একটা কাজ করি, এই সরলরেখার আমি x এর সহগ আর y এর সহগ যদি সেম রাখি তাহলে আসলে সমান্তরাল সরলরেখা হয়ে যাবে না? দেখো আমাকে এটা দেওয়া আছে x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0, এখান থেকে আমি করলাম কি, দেখো x এর সহগ কত 1, আমি নতুন সমীকরণে x এর সহগ দিলাম 1, y এর সহগ হচ্ছে 2, নতুন সমীকরণে y এর সহগ দিলাম 2। তারপর এখানে আমি যাই দেই না কেন, এই সরলরেখাটা সবসময় আসলে এই সরলরেখাটা সমান্তরাল হবে না? আচ্ছা ভাই, আমি এখানে মানে 1 2 এগুলো নিলাম কিভাবে, মানে কিসের ভিত্তিতে? আচ্ছা তুমি আমার উদ্দেশ্যটা বুঝছো? উদ্দেশ্যটা হচ্ছে, আমার উদ্দেশ্য জি ভাই, হচ্ছে জি এই ভাই, সরলরেখা সমান সমান্তরাল সরলরেখা বের করতে হবে। এখন জি সমান্তরাল ভাই। সরলরেখা বের করার মানে উপায় কি? উপায় হচ্ছে তোমার ঢাল দুইটা সমান রাখতে হবে, তাই না? ঢাল জি সমান ভাই, রাখলেই বুঝছি। সমান্তরাল হবে, তাই তো? এখন জি বলতো ভাই। ঢাল কিসের উপর ডিপেন্ড করে? এক্স এর সহগ কত আর ওয়াই এর সহগ কত, এই দুটোর উপর ডিপেন্ড করে না? জি ভাই। এখন ঢাল যদি এক্স এর সহগ আর ওয়াই এর সহগের উপরই ডিপেন্ড করে, তাহলে আমি ঢাল সেম রাখতে গেলে এই দুটো সহগ সেম রাখলেই হবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ভাই, বুঝছি বুঝছি। আমার কথাটা কি বুঝছো? তার মানে জি আমার ভাই, বুঝছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার কাছে একটা সরলরেখা ধরো দেওয়া আছে, আমি একটু চেঞ্জ করি, ধরো এটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0। এই সরলরেখার সমান্তরাল রেখা বের করার আমার কাজ কি? সমান্তরাল সরলরেখা বের করবো কিভাবে? সমান্তরাল সরলরেখা বের করার জন্য আমার কি করতে হবে, ঢাল সমান রাখতে হবে, তাই তো? এখন ঢাল সমান রাখা জি সবচেয়ে ভাই। সোজা বুদ্ধি কি? ঢাল বের করার কি সিস্টেম আছে, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ ভাগ করে দিলে ঢাল পাওয়া যায় না? তার মানে ঢাল সমান জি রাখতে ভাই। গেলে আমি এক্স এর সহগ সেম রাখলাম, নতুন যে সমীকরণটা আছে সেই সমীকরণে এক্স এর সহগ ওয়াই এর সহগ সেম রাখলাম। তারপর এখানে আমি যাই দিই না কেন, এখানে হাতি ঘোড়া যাই দিই না কেন, আমি আসলে এই সরলরেখাটা সবসময় সমান্তরাল থাকবে না। কারণ চিন্তা করো, এই সরলরেখার ঢাল জি কত ভাই। আসবে, এই সরলরেখার ঢাল আসবে -3/4, এই সরলরেখার ঢাল কত আসবে, এটাও -3/4ই আসবে। কারণ আমি তো সহগ তো চেঞ্জ করি না, এই সহগ যা ছিল এই সহগ তাই রাখছি। এটা কি বুঝছো? হ্যাঁ ভাই, বুঝছি ব্যাপারটা। জি ভাই, বুঝছি ব্যাপারটা। এখন এখানে হাতি ঘোড়া যাই দিই না কেন, তাহলে আসলে আমার সমীকরণ একই পাওয়া যাবে, সমান্তরাল সরলরেখার সমীকরণই পাওয়া যাবে। এটা কি বুঝছো? জি ভাই, জি ভাই। তাহলে আমি আরেকটু সিম্পলিফাইড করি। সিম্পলিফাইড হচ্ছে, ধরো তোমাকে বললাম যে 3x প্লাস 7y প্লাস 5 ইকুয়াল টু 0, এই সরলরেখাটা সমান্তরাল রেখা বের করবা। এখন তোমরা যখন সমান্তরাল রেখা বের করবা, তোমরা মাথায় রাখবা যে সমান্তরাল রেখা বের করা মানে হচ্ছে ঢাল সমান রাখা। এই সমান্তরাল রেখা বের করা মানে হচ্ছে আমার ঢাল ইকুয়াল রাখা, ঢাল সমান রাখা। এখন ঢাল সমান রাখার উপায় কি? ঢাল সমান রাখার উপায় হচ্ছে ঢাল কেমনে বের করে? ঢাল বের করার জন্য কি লাগে, আমার এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ লাগে আর ডিভাইড বাই ওয়াই এর সহগ লাগে, তাই তো? এখন আমি যদি ঢাল সমানই রাখতে চাই, তাহলে এই সহগগুলো চেঞ্জ না করলেই হইলো। মানে সহগ যা ছিল তাই রেখে দিলাম। তাহলে এটা দেখো 3x প্লাস 7y রেখে দিলাম, তাহলে সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে, তাই তো? কিন্তু এখানে আরেকটা জিনিস চিন্তা করে, এখানে যে সাথে যে ধ্রুবকটা থাকবে, এখানে যা ইচ্ছা হইতে পারে না। তোমাদের বললাম এখানে যে ধ্রুবকই দাও না কেন, এটা সবসময় সমান্তরাল থাকবে না। তার মানে এই জন্য আমরা এখানে একটা কে দিয়ে দেই, কে ইকুয়াল টু 0। আমরা কে দিয়ে বুঝাচ্ছি যে এখানে যে কোনো কিছু দিলেই হবে, মানে কে এর মান যা ইচ্ছা হইতে পারে, কে এর মান যে কোনো কিছু হইতে পারে, মানে যে কোনো ধ্রুবক হইতে পারে আর কি, যে কোনো ধ্রুবক হইতে পারে। এটা কি বুঝছো? এটা কি সবাই বুঝছো? জি ভাই, জি ভাই। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি জি ভাই। ভাই, ক্লিয়ার। এখন একটা জিনিস তোমাদের মাথায় আসতে পারে যে ভাই, আমাকে যদি বলে যে ধরো এই সরলরেখাটা সমান্তরাল সরলরেখা সমীকরণ বের করতে, তাহলে এখানে যদি কে এর মান যা ইচ্ছা হইতেই পারে, তাহলে তো সমান্তরাল সরলরেখা সমীকরণ আসলে বের হইলো না, কারণ আমি তো কে জানি না, জানি? না ভাই। একটা জিনিস খেয়াল করো, কে জানি না ঠিক আছে, কিন্তু এটা স্বাভাবিক না? কেন স্বাভাবিক? দেখো তোমার কাছে ধরো একটা সরলরেখা আছে,
3x প্লাস 7y প্লাস 5 ওটাই আছে। এই সরলরেখার সমান্তরাল কতগুলো রেখা হইতে পারে? এখানে একটা সমান্তরাল রেখা পাওয়া যাবে, এখানে একটা সমান্তরাল রেখা পাওয়া যাবে, এখানে একটা সমান্তরাল রেখা পাওয়া যাবে, এখানে পাওয়া যেতে পারে, এখানে পাওয়া যেতে পারে, এরকম অসীম সংখ্যক সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে না? জি ভাইয়া। তা চিন্তা করো, এই লাল সরলরেখাটা সমান্তরাল অসীম সংখ্যক সরলরেখা পাওয়া যাবে না? তার মানে এই সরলরেখার এই সমান্তরাল সরলরেখার কি আসলে একটা সমান্তরাল সরলরেখা আছে নাকি অসীম সংখ্যক সমান্তরাল সরলরেখা আছে? না, এটা কি অসীম বুঝছো? সংখ্যক সমান্তরাল আছে। হ্যাঁ, তার মানে অসীম সংখ্যক সরলরেখা থাকার কারণে এখানে আমি একটা কে দিয়ে দিছি। এই কে দিয়ে বোঝাচ্ছে যে কে এর মান যদি তুমি ধরো, আমি মনে মনে চিন্তা করো যে কে এর মান যদি এখানে কিছু একটা বসাও তাহলে এই সমান্তরাল সরলরেখাটা পাবা, কে এর মান যদি অন্য একটা বসাও তাহলে এটা পাবা। এরকম করে কে এর মান যা ইচ্ছা বসাও না কেন এখানে একটা একটা করে সমান্তরাল সরলরেখা সমীকরণ পাইতে থাকবা। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জি ভাইয়া। তার মানে এটা হচ্ছে তোমার শর্টকাটটা মনে রাখবা। শর্টকাট হচ্ছে তোমাকে যদি বলা হয় ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এইটার সমান্তরাল সরলরেখা বের করো। সমান্তরাল বের করবা যখন, তখন তোমাদের মাথায় রাখতে হবে আচ্ছা সমান্তরাল বের করা মানে হচ্ছে ঢাল সমান। আর ঢাল সমান মানে কি? ঢাল সমান, ঢাল বের করতে গেলে কি লাগে? x এর সহগ লাগে আর y এর সহগ লাগে। তাহলে এখন ঢাল যদি সেম রাখতে চাই তাহলে x এর সহগটা আমি চেঞ্জ করব না। x এর সহগ এখানে আছে a, তার মানে নতুন সমীকরণে x এর সহগ a থাকবে। y এর সহগ এখানে আছে b, তাহলে নতুন সমীকরণে x এর সহগ b থাকবে। কিন্তু এই c টা চেঞ্জ হতে পারে। c এর বদলে এখানে একটা k দিয়ে দিবা। k দিয়ে বুঝাবা যে এখানে k এর মান যদি যা ইচ্ছা বসাও, এই k টার একটা নাম আছে, এটাকে বলা হয় k এর মান, k মানে k কে বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক। এটাকে বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক, ঠিক আছে? ইচ্ছামূলক ধ্রুবক কেন বলে? মানে তুমি এই ধ্রুবকের মান যা ইচ্ছা নিতে পারো, এই জন্য এটাকে বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক, বা ইংরেজিতে বলে আরবিটারি কনস্ট্যান্ট। হ্যাঁ, এইটার মান তো আমাকে বের করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। এটার মান তোমাকে বের করতে হবে। এখন তোমাদের প্রথম দিনের কথা মনে আছে যে একটা সরলরেখার সমীকরণ বের করতে অন্তত দুইটা জিনিস দেওয়া থাকা লাগে। তা চিন্তা করো, আমাকে শুধু বলা আছে যে এই সরলরেখাটা সমান্তরাল হবে আমার প্রদত্ত সরলরেখা, তাহলে কি আমি বের করতে পারবো? কারণ এই সরলরেখার সমান্তরাল তো অনেক কিছু হইতে পারে। তাহলে আমাকে আরেকটা কিছু দিয়ে দিতে হবে না? আমাকে যদি আরেকটা তথ্য দিয়ে দেয় যে এই সরলরেখার সমান্তরাল হচ্ছে 1 নাম্বার তথ্য, আরেকটা তথ্য তো ধরো দিয়ে দিল যে 1,2 বিন্দু দিয়ে যায়, তাহলে চিন্তা করো, ধরো এই সরলরেখার সমান্তরাল অনেকগুলো সরলরেখা আছে, কিন্তু তার মধ্যে খালি একটাই থাকবে না যেটা 1,2 বিন্দু দিয়ে যাবে। জি ভাইয়া। তার মানে তোমার যদি সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে বলে, তুমি কি করবা? এই ধ্রুবকটা সেম রাখবা, ধ্রুবকটা সেম রেখে সাথে প্লাস একটা কে দিয়ে দিবা। এখন কে এর মানটা যদি তোমাকে বের করতে হয় তাহলে তোমাকে আরো একটা এক্সট্রা কোনো তথ্য দিয়ে দিতে হবে, তাছাড়া তুমি আসলে কে এর মানটা বের করতে পারবে না। হয় তোমাকে এডিশনাল একটা ঢাল দিয়ে দিতে হবে, ঢাল না, হয় তোমাকে এডিশনাল একটা বিন্দু দিয়ে দিতে হবে, অথবা তোমাকে বলতে হবে এই সরলরেখাটা অমুক একটা সরলরেখা সমান্তরাল হইতে পারে, এরকম একটা কিছু বলতে হবে। এটা কি বুঝছো? জি ভাইয়া। এটা কি ক্লিয়ার? তাহলে এখন একটা টেস্ট দেই তোমার। ধরো তোমাকে বললাম যে x মাইনাস ওয়াই প্লাস 7 ইকুয়াল টু 0, এই সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে বলো? এই সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করা মানে কি? ঢাল সেম রাখবা, তাই তো? এখন বলো তো এই সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? ঢাল হবে -1। হ্যাঁ, ঢাল না, আমি আর- সমীকরণ চাইছি, সমান্তরাল রেখার সমীকরণ চাইছি। সমীকরণ বের করার সিস্টেম কি বলছিলাম? ঢাল সেম রাখার উপায় হচ্ছে তোমার x এর সহগ যা আছে y এর সহগ যা আছে তাই রেখে দাও। তাহলে হচ্ছে তোমার x মাইনাস y, তাহলে ঢাল সেম থাকবেই সব সময়, সাথে একটা কে দিয়ে দিও। এই কেটা দেওয়ার মানে হচ্ছে কে এর মান তুমি যা ইচ্ছা বসায় নাও, সব সময় সমান্তরাল রেখা পাওয়া যাবে। এটা কি বুঝছো? তাহলে এখন যদি জি তোমাকে ভাই, বলি বুঝতে যে 7x প্লাস 8y প্লাস 2011, এটা সমান্তরাল সরলরেখা সমীকরণ বের করো। সমান্তরাল সরলরেখা সমীকরণ মানে হচ্ছে তুমি ধ্রুবক, মানে এই x এর সহগ আর y এর সহগ চেঞ্জ করবা না, তার মানে x এর সহগ যা ছিল তাই থাকবে, y এর সহগ যা ছিল তাই থাকবে, এই ধ্রুবকটা চেঞ্জ হয়ে কে হয়ে যাবে। এটা কি বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। সবাই কি বুঝছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই চ্যাপ্টারের পুরো হার্ট, এই চ্যাপ্টারের মানে পুরো মূল জিনিস, যে এটা তোমাকে বুঝতে হবে। এটা কি ক্লিয়ার? তার মানে আমি আবার বলতেছি, তোমরা এই জিনিসটা মনে রাখবা যে আমার সমান্তরাল সরলরেখা সমীকরণ বের করা মানে হচ্ছে ঢাল সমান রাখা, আর ঢাল ডিপেন্ড করে এই x এর সহগ a আর y এর সহগ b এর উপরে। তার মানে আমি যদি ঢাল সমানই রাখতে চাই তাহলে আমি ঢালটা চেঞ্জ করব না। ঢাল চেঞ্জ না করা মানে হচ্ছে এই সহগ যা ছিল তাই থাকবে, কিন্তু এই ধ্রুবকটা যা ইচ্ছা হইতে পারে। এই ধ্রুবকটা যা ইচ্ছা কেন হইতে পারে? কারণ এই যে ধরো আমি তোমাকে বলি যে এই ধরো লাল সরলরেখাটা সমান্তরাল অসংখ্য সরলরেখা হইতে পারে, এই প্রত্যেকটা কে এর মানের জন্য একটা একটা করে সরলরেখা পাওয়া যাবে। এটা কি বুঝছো সবাই? জি ভাই, বুঝতে পারছি। তার মানে আবার শর্টকাট না, আমি এটা মনে রাখবা যে আমি সমান্তরাল সরলরেখা বের করার সময় আমি x এর সহগ y এর সহগ টোটালি চেঞ্জ করব না, লাস্টে খালি একটা ধ্রুবক লাগাই দিব। তারপরে যদি আমার এই ধ্রুবকের মানটা বের করতে হয়
তাহলে আমার অ্যাডিশনাল কোনো একটা তথ্য আমাকে দিয়ে দিতে হবে, সেটা ব্যবহার করলে আমি আসলে সমান্তরাল সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই বুঝতে আচ্ছা, পারছি। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে একই জিনিস, প্রদত্ত সরলরেখার, এখানেও একটা প্রদত্ত সরলরেখা আছে। ধরো এই প্রদত্ত সরলরেখাটা হচ্ছে তোমার 3x প্লাস 4y প্লাস 7 ভাই ইকুয়াল টু একটা কোশ্চেন 0। ছিল এখানে। একটু শেষ করি। এটা লম্ব সরলরেখা সমীকরণ আমাকে বের করতে হবে, ঠিক আছে? এখন বলো কি প্রশ্ন? ভাই এখানে যে আমরা কে ধরে নিয়েছিলাম, হ্যাঁ ওই কে এর কি মান নির্ণয় করতে হবে না? হ্যাঁ, কে এর মান বের করতে হবে, এটা হচ্ছে জেনারেল সমীকরণ। এখন তোমাকে তো আবার বলতেছি, দেখো তোমার একটা তথ্য দিয়ে কে এর মান তুমি বের করতে পারবে না, আরো একটা এডিশনাল তথ্য ও তোমাকে আচ্ছা দিয়ে আচ্ছা দিতে আচ্ছা হবে। জি ভাই বুঝছি বুঝছি। যেমন তোমাকে একটা বিন্দু দিয়ে দিতে হবে, যদি বিন্দু দিয়ে দাও তখন তুমি কে এর মান বের করতে পারবে কিভাবে? দেখো ধরো তোমাকে আচ্ছা। বললাম যে এই 1 2 দিয়ে যায়, তাহলে এই বিন্দুটা যদি আমি এখানে বসায় দিতে সমীকরণটা সত্য হবে না? তখন দেখবা যে সবকিছু চলে গেছে, খালি কে রয়ে গেছে, তখন তুমি দেখবা কে এর মানটা তখন ওই বিন্দুটা বসায় বের করতে পারবা। এটা কি জি বুঝছো? ভাই বুঝতে পারছি, জি ভাই বুঝছি। আচ্ছা, এখন এই সেম জিনিসটা এখানেও কাজ করবে। একটু দেখো হয়ে গেল। আচ্ছা, এখানে খেয়াল করো, আমাকে বলছে প্রদত্ত সরলরেখা, মানে ধরো এটা একটা প্রদত্ত সরলরেখা, মানে এটা তোমাকে দেওয়া আছে, এই সরলরেখাটা তোমাকে দেওয়া আছে, এই সরলরেখা লম্ব রেখার সমীকরণ। আগের বারে কি করছিলাম? সমান্তরাল রেখার সমীকরণ বের করছিলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ বের করবো। এটা একটু ভালো করে বোঝো। সমান্তরাল রেখার সমীকরণ বের করা খুব সোজা ছিল। সোজা ছিল কেন? কারণ যেহেতু ঢাল সমান রাখতে হইতো, তার মানে ঢাল বের করতে হলে আমার এক্স এর সহগ আর ওয়াই এর সহগ লাগতেছিল, মানে এখানে 3 আর 4 এর 4টা লাগতেছিল। আমি এই জন্য ঢালটা চেঞ্জ না করে সহগ যা ছিল তাই রেখে দিছি। কিন্তু লম্বের ব্যাপারটা কিন্তু অতটা সোজা না। এখন চিন্তা করো, লম্ব হওয়ার শর্তটা কি ছিল? ধরো এটা ঢাল হচ্ছে m1, লম্ব হওয়ার শর্ত এরকম ছিল না যে m1 ইন্টু m2 সমান -1 হইতে হবে, তাই তো? জি ভাই। এখন চিন্তা করো, ঢাল যদি এটার m1 ধরো কত আসবে, এটার m1 হবে মাইনাস এক্স এর সহগ হচ্ছে 3 আর ওয়াই এর সহগ হচ্ছে 4। এটা কি বুঝছো? দেখো ঢাল হচ্ছে মাইনাস x1 ইন্টু y1, তাই তো? এখন চিন্তা করো, ধরো আরেকটা সমীকরণ আছে যেটা হচ্ছে তোমার ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0। এই সরলরেখাটা ধরো এর উপর লম্ব, আমি তো এটার সমীকরণই বের করতে চাচ্ছি, তাই না? এখন চিন্তা করো, এটার ঢাল কত হবে বলো তো? m2 হবে, আমি জানি যে মাইনাস a বাই b, এটা হবে না? জি ভাই। এখন এই দূরে যদি লম্ব হইতে হয় তাহলে আমাকে এটা হইতে হবে না, m1 ইন্টু m2 সমান -1 হইতে হবে। তো একটু খেয়াল করো, তাহলে m1 m2 কত আসবে দেখো তো? মাইনাস এটা হচ্ছে তোমার -3/4 হচ্ছে m1, -3/4 বসাইলাম। এখানে চিন্তা করো যে আমি বলছিলাম তোমার দুটো সরলরেখা যদি দেওয়া থাকে তাহলে এতক্ষণ পড়ছিলাম যে সমান্তরাল সরলরেখা সমীকরণ। এখন আমরা দেখার চেষ্টা করবো দুটো সরলরেখা লম্ব কখন হয়। এবং তোমাদের এটা বলতেছিলাম যে দেখো 3x প্লাস 4y প্লাস 7, এই সরলরেখাটা ঢাল কত? ঢাল বের করবে কিভাবে? মাইনাস এক্স এর সহগ হচ্ছে 3, ওয়াই এর সহগ হচ্ছে 4, তাহলে -3/4। এখন কথা হচ্ছে, তোমাদের যদি বলি আচ্ছা এই সরলরেখার সাথে লম্ব একটা সমান্তরাল সরলরেখা সমীকরণ বের করো, তাহলে তোমাকে কি করতে হবে যে এই যে m2 ছিল, এই m2টাকে এরকম বানাইতে হবে না যে মাইনাস এক্স এর সহগ হচ্ছে এখানে a আর ওয়াই এর সহগ হচ্ছে b, তাই তো? এটা কি বুঝতেছো? এখন সমান্তরাল সরলরেখার সময় তো সিম্পলি আমি জাস্ট ঢাল সেম রাখার জন্য এখানে 3 কে 3 রেখে দিছি, 4 কে 4ই রেখে দিছি, তাইলে আসলে হয়ে গেছিল। আর তারপরে লাস্টেরটা কে ঢুকাই দিছিলাম, তাইলে আসলে সমান্তরাল হয়ে গেছিল। কিন্তু দেখো লম্ব যখন বানাইতে হবে, তার মানে আমাকে ধরো এখানে 3x আছে প্লাস 4y প্লাস ধরো 7 ইকুয়াল টু 0। এইখানে আমাকে তো ঢাল হচ্ছে তোমার m1 হচ্ছে তোমার -3/4, তাহলে ওই যে সরলরেখাটা লম্ব হবে তার ঢাল আমাকে কি বানাইতে হবে? m2 এমন ভাবে বানাইতে হবে যেন তোমার এই m1 হ্যাঁ m1 আর m2 হচ্ছে -1 হয়। তার মানে অ্যাকচুয়ালি m2 এর ভ্যালু কত হইতে হবে? m2 এর ভ্যালু হইতে হবে তোমার -1 ডিভাইডেড বাই -3/4, তার মানে এটাতে হইতে হবে তোমার 4/3, তাই তো? এখন চিন্তা করো, তুমি যদি m2 কে 4/3 বানাইতে চাও, এই 4টার পরিচয় কি? ঢালের এখান থেকে এটা কি x এর সহগ না? জি ভাই। আর এটা কি? এটা কি y এর সহগ না? জি ভাই। একটা জিনিস খেয়াল করো, তার মানে ব্যাপারটা এই দাঁড়াইলো, তার মানে আমি x এর সহগ পেয়ে গেলাম 4 আর y এর সহগ পেয়ে গেলাম 3। কিন্তু একটা ক্যাচ আছে, ক্যাচ হচ্ছে খেয়াল করো, আমি যদি এইভাবে লিখি যে আচ্ছা ঠিক আছে, এখানে যেহেতু লম্ব মানে ধরো এইটা 3x প্লাস 4y প্লাস 7, এটারই তো লম্ব সরলরেখা লম্ব বের করতে চাচ্ছি। তা আমি একটু শিখলাম যে এটা x এর সহগ হতে হবে 4 আর y এর সহগ হতে হবে 3, তাহলে আমি এখানে বসাই দিই, x এর সাথে বসাই দিলাম 4x, তারপর এখানে y এর সাথে বসাই দিলাম 3y প্লাস একটা কে লাগাই দিলাম ইকুয়াল টু 0, তাই তো? এটা হইছে কিন্তু প্রায় হইছে, এক্স্যাক্টলি হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা ঢালের সমীকরণ কি পড়ছিলাম? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে দেখেন এখানে আমার একটা মাইনাস এক্সট্রা চলে আসলো না? কিন্তু আমার এখানে কি মাইনাস ছিল? তার মানে এখানে মাইনাসটা অ্যাভয়েড করার জন্য আমার এই দুইটায় যে এই হয় এটা অথবা এটা, যে কোনো একটা চিহ্ন যদি উল্টায় দিই, ধরো এখানে +3 না দিয়ে এখানে যদি আমি -3 দিতাম, তাহলে আসলে হয়ে যেত না? তাহলে এখানে -3 আসতো, তার মানে আলটিমেটলি 4/3 চলে আসতো। এটা কি বুঝছো?
জি ভাইয়া। আমি ব্যাপারটা আবার ক্লিয়ার করি। ধরো তোমাকে বললাম 3x প্লাস 4y 3x+4y + 7 = 0। এই সরলরেখার লম্ব রেখা সমীকরণ আমি আসলে বের করতে চাচ্ছি। এখন লম্ব রেখা সমীকরণ বের করার সময় আমরা জানি লম্ব রেখার ঢালের গুণফল হয় -1। তার মানে এইখানে ঢাল ছিল তোমার মাইনাস, এক্স এর সহগ হচ্ছে 3, ওয়াই এর সহগ হচ্ছে 4। তার মানে এখানে লম্ব রেখার ঢাল m2 হইতে হবে +4/3। এখন যেহেতু আমার +4/3 বানাইতে হবে, তাহলে দেখো এক্স এর সহগ ওয়াই এ দিব, ওয়াই এর সহগ এক্স এ দিব, তাই তো? তাহলে এক্স এর সহগ যদি ওয়াই এ দিই তাহলে কি হবে? 3y, আর ওয়াই এর সহগ যদি এক্স এ দিই তাহলে হচ্ছে 4x, প্লাস এখানে একটা কে দিয়ে দিব = 0। কিন্তু এটা করলে আসলে প্লাস মাইনাস উল্টা লাগবে, মানে এখানে মাইনাস আসবে একটা, এই জন্য যে কোনো একটা সহগ উল্টায় দিব। এটা কি বুঝছো? জি ভাইয়া। তাহলে আমি আবার বলি, তার মানে এখন চিন্তা করো, আমাকে যদি এরকম থাকতো যে ধরো 4x + 5y + 7 = 0, তাহলে কি করবো? এখানে x এর সহগটা y কে দিব, y এর সহগটা x এ দিব, এই উল্টাপাল্টা করবো, আর তারপরে যে কোনো একটা সহগকে উল্টায় দিব। দেখো x এর সহগ যদি y এ দেই তার মানে হচ্ছে তোমার 4y, আর y এর সহগ যদি x এ দিই তার মানে হচ্ছে তোমার 5x। এখানে দেখো আমি বলছিলাম কি, এখানে সহগের চিহ্ন, এখানে সহগ কি ছিল? +4 ছিল, আর এখানে ছিল +5। এবার যে কোনো একটা সহগ উল্টায় দিবা। ধর আমি সাধারণত যেটা করি সেটা হচ্ছে y এর সহগটা উল্টায় দিই, ঠিক আছে? y এর সহগটা প্লাস চিহ্ন উল্টায় দিয়ে যেটা পাওয়া যাবে সেটাই আসলে আমার লম্ব রেখার সমীকরণ। এটা কি বুঝছো? জি ভাইয়া। তাহলে একটা প্র্যাকটিস হচ্ছে, ধরো তোমাকে বললাম x - 3y + 7 = 0। এটা লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করবা? আমি বলছিলাম সেটা হচ্ছে, বলো কি করবা? x এর সহগ y দিবা, মানে এখানে x এর সহগ কত? 1, 1 জি এর ভাইয়া। সহগ y কে দিবা, এখানে y এর সহগ হচ্ছে -3, -3টাকে x এ দিবা। তাহলে করি, তাহলে x এর সহগ যদি 1 হয় তাহলে 1 এর সহগ এখানে দিলাম y, তারপর এটা -3 সহগটা x এ দিলাম। তারপর তোমাকে বলছিলাম যে কোনো একটা সহগের চিহ্ন উল্টাই দিবা। এটা হচ্ছে তোমার +1, আর এটা হচ্ছে তোমার -3। তাহলে আমি সাধারণত যেটা করি সেটা হচ্ছে ওয়াই এর সহগটা উল্টাই দিই। তাহলে এখানে ওয়াই এর সহগটা উল্টাই দিলাম, তারপর লাস্টে একটা কে। এই কেটা কেন? না, তোমাদের বলছিলাম যে এই কেটা আসলে হবে এই জন্য যে একটা সরলরেখার উপর লম্ব তো অনেকগুলো সরলরেখা হতে পারে। এই সরলরেখাটা এর উপর লম্ব, এই সরলরেখাটা এর উপর লম্ব, এই সরলরেখাটা এর উপর লম্ব, এখানে যা ইচ্ছা হতে পারে। এই কারণে এই কেটা দিয়ে রাখবো যাতে করে এই সবগুলা সরলরেখাকে বোঝায়। তারপরে কে এর মান বের করার জন্য আমার এক্সট্রা জি কোনো ভাইয়া। তথ্য বের করা লাগবে। এখানে কারো কোনো কনফিউশন আছে? লম্ব সরলরেখার সমীকরণ কিভাবে বের করলাম? না ভাইয়া। আচ্ছা, তাহলে তোমাদের জন্য একটা লাস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে ধরো তোমাকে বললাম -4x + y = 0। এটা লম্ব সরলরেখা সমীকরণ বলতে পারবা? জি ভাইয়া করছি। মুখে বলো, সমস্যা নেই। আমি বলছিলাম কি, তোমাদের সিস্টেমটা হচ্ছে ভাইয়া এক্স এর যে -4y। হ্যাঁ, কি বললাম? -x আর -4y। -x - 4y + k আর কি, এভাবে বলতে হয়, কিন্তু কথা জি হচ্ছে ভাইয়া। একটু ভুল হয়েছে, আর একটু চিন্তা করো তো। তোমাদের বলছিলাম এক্স এর সহগ ওয়াই কে দিবা, ওয়াই এর সহগ এক্স কে দিবা, তাই তো? তাহলে এটা সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে, জি ভাইয়া। আমি যেটা সবসময় করি সেটা হচ্ছে এই কাজটা করবা। তুমি ফার্স্টে এক্স এর সহগ বাইর করে নাও। তোমাকে আমাকে আগে বলো তো এক্স এর সহগ কত? -4। এক্স এর সহগ হচ্ছে -4, তাহলে এক্স এর সহগ ওয়াই কে দাও, এক্স এর সহগ ওয়াই কে দাও, তাহলে হচ্ছে তোমার -4y, আর ওয়াই এর সহগ কি 1 না? তাহলে ওয়াই এর সহগ 1 এক্স কে দাও। এবারে তোমাকে বলছিলাম যে কোনো একটা চিহ্ন উল্টায় দাও। তাহলে এখানে হচ্ছে +1 কে দিছিলা, আর এখানে -4 কে দিছিলা। তুমি চাইলে, আমি সাধারণত ওয়াই শককে উল্টাই দিই, তাহলে এখানে এই শকটা উল্টায় দাও, তাই তো? তার মানে এই শকটা উল্টায় দিলে জি এরকম হবে, তার জি লাস্টে ভাইয়া। k = 0। তার মানে আলটিমেটলি যেটা হবে তোমার x + 4y + k = 0। দুইটাই চিহ্ন উল্টাইতে বলতেছি না। তার মানে তোমার সিস্টেমটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে x এর শকটা y কে দিবা, y এর শকটা x কে দিবা। তারপরে দুই নাম্বারটা হচ্ছে তুমি যে কোনো একটা চিহ্ন উল্টায় দিবা। আমি সাধারণত যেটা করি y এরটা চিহ্ন উল্টায় দিই, y এর চিহ্ন উল্টায় দিব। Right. এটা কি বুঝছো? এখন এটা কেন কাজ করে এটা কি বুঝছো? কারণ কিন্তু ভাই হচ্ছে, জি এই ভাইয়া। সমীকরণে তো কোনো ধ্রুবক নাই। না ধ্রুবক, আমার এখানে তো ধ্রুবক ইম্পর্টেন্ট না। তুমি একটা চিন্তা করো, তোমাদের এটা বলতেছি, এটা বারবার বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, এই সমীকরণের সাথে লম্ব তো অনেকগুলো সমীকরণ হতে পারে। এই সমীকরণের সাথে যে লম্ব আছে তার তো জি ভাই। ধ্রুবক থাকতে পারে। এটা কি বুঝছো? দেখো এইখানে ধ্রুবক নাই, তাতে কি হয়েছে? আচ্ছা। এই সমীকরণের সাথে যে আছে, এর লম্ব যারা 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 হবে তাদের তো ধ্রুবক থাকতে পারে। তুমি চিন্তা করো, এটার ধ্রুবক নাই, তার মানে এটা হচ্ছে তোমার মূলবিন্দু দিয়ে যায়। এটার সাথে লম্ব এরকম অনেকগুলো সরলরেখা আছে না? এদের কারো তো ধ্রুবক থাকতেই পারে। এখন যদি হ্যাঁ। ধ্রুবকের মান যদি না আসে তাহলে কে এর মান 0 আসবে, তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। বাট এটা মনে রাখবা যে আমার যদি এরকম থাকে যে ax + by + c = 0, এখানে c এর মান আসলে ডিপেন্ড করে না, c এর মান যা ইচ্ছা থাকতে পারে। তোমার সিস্টেমটা হচ্ছে ax এর সহগ y কে দিবা, y এর সহগ x কে দিবা, তার মানে তোমার এখানে হবে তোমার bx ay
প্লাস সি ইকুয়াল টু প্লাস কে ইকুয়াল টু 0, কেটা হচ্ছে তোমার ইচ্ছামূলক ধ্রুবক, একটা আরবিটারি কনস্ট্যান্ট, আর সাধারণত আমি ওয়াই চিহ্নটা উল্টাই দিই। ঠিক আছে, এটা কি বুঝছো? তাহলে এটা হচ্ছে তোমার এটা জি ভাই, লম্ব বুঝছি, রেখার বুঝছি। সমীকরণ। তুমি চাইলে এক্স এর চিহ্ন উল্টাতে পারো, বাট দুইটা একসাথে আবার উল্টায় না, যে কোনো একটা উল্টাইতে হবে। এটা কি ক্লিয়ার? জি ভাই। এটা অঙ্ক করতে গেলে আরেকটু ক্লিয়ার হবে, সমস্যা নাই, আশা করি সমস্যা হবে না। তার মানে তোমার আমি এটা বুঝলাম যে ধরো তোমাকে বললাম যে এ এক্স, এটা জেনারেলাইজ একটা ফর্ম দেখাই ফাইনালি আরেকবার, এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0, এটা সমান্তরাল রেখা কিভাবে বের করে? আমি বলছিলাম সমান্তরাল রেখা হইতে গেলে ঢাল সেম হইতে হয়, কারণ ঢাল সেম হওয়া মানে হচ্ছে তোমার এক্স এর সহগ আর ওয়াই এর সহগের অনুপাত সেম। তার মানে সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে ঢাল যা ছিল তাই রেখে দেবো, মানে এক্স এর সহগ যা ছিল আমি তাই রেখে দিব, আর লাস্টে খালি ধ্রুবকটা চেঞ্জ করে কে বানাই দিব। এটা হচ্ছে সমান্তরাল রেখা সমীকরণ। জি ভাই। আর লম্ব রেখা সমীকরণ কি? লম্ব হচ্ছে যেহেতু লম্বের জন্য ঢাল সমান হয় না, ঢালের গুণফল -1 হয়, এই জন্য আমাকে এক্স এর সহগটা ওয়াই দিতে হয়, মানে এখানে এক্স এর সহগ হচ্ছে তোমার এ আর ওয়াই এর সহগ হচ্ছে বি, এই জন্য সহগটা ফার্স্টে উল্টায় দাও, ফার্স্টে সহগের জন্য এক্স এর সহগ যাবে বি আর ওয়াই এর সহগ যাবে এ, এবং আমি সাধারণত ওয়াই এর চিহ্নটা উল্টাই দিই, ওয়াই এর চিহ্নটা উল্টাই দিই, এখানে একটা কে দিয়ে দিবা ইকুয়াল টু 0। এটা কি বোঝা গেছে? এটা একটা শর্টকাট জি ভাই। টেকনিক, তুমি চাইলে জি ভাই। আসলে আরো অনেক ভাবে করতে পারো, বাট এই শর্টকাট দেখবা যে তোমরা এই অনুশীলনে ম্যাথ করার জন্য অনেকবার এই কাজটা করা লাগবে। তুমি যদি প্রত্যেকবার বড় করে করতে যাও তো আসলে তোমার সময় বেশি লাগবে। তুমি চাইলে এটা গ্রাউন্ড আপ করতে পারো, যে এটা সমান্তরাল রেখা মানে ঢাল সমান হবে, তারপরে ওইভাবে করতে পারো, সমস্যা নাই। কিন্তু মানে এটা হচ্ছে সবচেয়ে সোজা বুদ্ধি, ঠিক আছে? মানে এটা হচ্ছে খুব কাজে লাগবে, এই জন্য জি বারবার ভাই। শেখানো আর কি। তুমি যদি এটা চাও যে না আমি শুধুমাত্র ঢালের গুণফল -1 ঢাল সমান হবে এটা দিয়ে করতে চাও, করতে পারো, সমস্যা নাই। বাট এটা তোমার ইজি হবে আর কি যদি তুমি এইভাবে করতে পারো। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আর বেশি সময় নষ্ট না করি, সামনে আগাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে তোমাদের এই জিনিসটা অলরেডি জানার কথা, দুইটা সরল রেখার ছেদ বিন্দু কিভাবে বের করে। ধরো তোমাকে বললাম এখানে একটা সরল রেখা আছে, যে ধরো 2x প্লাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0, আর এখানে আরেকটা সরলরেখা আছে, এটা ধরো x মাইনাস ওয়াই প্লাস 8 ইকুয়াল টু 0। এই দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করছে, এই ছেদ বিন্দু কিভাবে বের করে? ভাই, সমাধান বের করে। আচ্ছা এক্স্যাক্টলি, সমাধান করে মানে কি, দেখো এখানে তোমার দুটো সমীকরণ আছে না, ধরো এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1 আর এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2, মানে এই দুটো সমীকরণ সমাধান করলে আসলে এইটার বের হয়ে যাবে, ছেদ বিন্দু বের হয়ে যাবে। এই কনসেপ্টটা কি জানো, যেটা আসলে কেন আমি সমাধান করতেছি, সমাধান করলে কেন বের হয় ছেদ বিন্দু? এই দুটো আসলে সমাধান করলে ছেদবিন্দু বের হয়ে যাবে। সমাধান মানে হচ্ছে তোমরা যে অপনয়ন প্রতিস্থাপন বিভিন্ন পদ্ধতি করছো না, সেটা দিয়ে করতে পারো, অথবা তোমরা যখন যেহেতু এখন বড় হইছো দেখবা এই সমাধানের কাজটা বারবার করা লাগবে, তাহলে তোমার এটা চাইলে নাও দেখাতে পারো, তুমি জাস্ট বলতে পারো যে 1 নাম্বার 2 নাম্বার লিখে ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায়, ক্যালকুলেটর দিয়ে তোমরা সমীকরণ সমাধান করতে পারো, দেখা এই দুইটা সমীকরণ। জি ভাই। হ্যাঁ, তুমি জাস্ট লিখে দিতে পারো যে জি ভাই, 1 পারি। 1 ও 2 সমাধান করে, এটা লিখে জাস্ট লিখে দিলেই হবে, 1 ও 2 সমাধান করে লিখে তুমি এইভাবে লিখতে পারো যে x, y সমান হচ্ছে এত, তাইলেই হবে, তোমার আসলে সমাধানটা না দেখালেও চলবে, ঠিক আছে? এখন আমি অ্যাকচুয়ালি একটা ছোট্ট জিনিস বোঝাবো, এটা আসলে খুব কাজে লাগে, জাস্ট এটা কেন করে সেটা একটু একটু বোঝাই, ঠিক আছে? তোমাদের একটা জিনিস মনে আছে যে আমি তোমাদের বলছিলাম যে এই সরলরেখার উপর প্রত্যেকটা বিন্দু আসলে এই সমীকরণ মেনে চলে, আবার এই সরলরেখার উপর প্রত্যেকটা বিন্দু আসলে এই সমীকরণ মেনে চলে। আর তাহলে ছেদ বিন্দু পি মানে কি বলতো? ছেদ বিন্দু পি মানে যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এই পি বিন্দুটা এই সমীকরণও মেনে চলবে, আবার এই সমীকরণও মেনে চলবে, কারণ ছেদ বিন্দু মানেই তো এটা দুই সমীকরণই মেনে চলে। জি ভাই। তাহলে আমরা এখানে আসলে কি করি, এখানে এমন একটা বিন্দু বের করি না যেটা আসলে এই সমীকরণও মেনে চলে এই সমীকরণও মেনে চলে। তার মানে দুইটা সমীকরণ সমাধান করা মানে হচ্ছে তাদের মধ্যবর্তী ছেদ বিন্দু বের করা। এই কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমরা খালি র্যান্ডমলি মানে না বুঝে সমীকরণ সমাধান করতে যাও, তাহলে এই জন্য ঝামেলাটা হয়। এখন চিন্তা করো, এই কথাটা কি শুধুমাত্র সরল রেখার জন্য, নাকি আমি যদি বলি তোমাদের যদি বলি আচ্ছা এখানে একটা বৃত্ত আছে, ধরো বৃত্তের সমীকরণ ধরে এরকম আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 30, আবার একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, আমি বললাম যে এই বৃত্ত আর এই সরল রেখার সমীকরণের ছেদ বিন্দু বের করো, তাহলেও একই কাহিনী না? কারণ এই বৃত্তের সমীকরণ মানে হচ্ছে এই বৃত্তের সবগুলা বিন্দু এই সমীকরণ মেনে চলে, আর এই সরলরেখা সমীকরণ মানে হচ্ছে এই সরলরেখা সব বিন্দু এই এই সমীকরণ মেনে চলে। তাহলে এদের ছেদ বিন্দু বের করা মানে কি? এদের ছেদ বিন্দু বের করা মানে হচ্ছে এই যে এই দুইটা সমীকরণ সমাধান করা। এটা কি বুঝছো? জি ভাই। এই কথাটা শুধুমাত্র সরলরেখার জন্য না, যে কোনো দুইটা কার্ভের জন্য প্রযোজ্য। আমি যদি তোমাকে বলি এখানে একটা সমীকরণ আছে এরকম, আর এখানে একটা সমীকরণ আছে এরকম, এই দুটো ছেদ বিন্দু বের করো, তাহলে একই 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 কাহিনী করবে না? ছেদ বিন্দু বের করার জন্য যা সমাধান করবে না। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? এটা শুধুমাত্র জি ভাই। ইয়ের জন্য না, শুধুমাত্র সরল রেখার জন্য না, সবার জন্যই, ঠিক আছে? ছেদ বিন্দু মানেই হচ্ছে এমন একটা বিন্দু যেটা এই দুই সমীকরণকে সত্য করে, মানে দুই সমীকরণকে সিদ্ধ করে, আর দুই সমীকরণকে সিদ্ধ করে এটাই মানে তো সমীকরণ সমাধান করা, তাই না? এটা কি বোঝা গেছে? হ্যাঁ।
আচ্ছা, এটা যদি বোঝা যায় থাকে তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের বেসিক কাজ শেষ। এখন আমি জাস্ট এখান থেকে ম্যাথ করাতে পারি। ম্যাথ করানোর আগে তোমাদের এই পর্যন্ত আর কোনো এই এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমি যদি ম্যাথে চলে যাওয়ার আগে আমি এখানে কি কি দেখাইলাম, আমি এখানে তোমাদের দেখাইছিলাম যে প্রথমত দেখাইছিলাম গতদিন দেখাইছিলাম দুইটা মানে রেখার মধ্যবর্তী কোণ কিভাবে বের করে। তারপরে দেখাইছি যে তোমার দুইটা সরলরেখার মধ্যবর্তী লম্ব হয় কখন। তারপরে দেখাইছি যে দুইটা সরলরেখা কখন সমান্তরাল হয়। তারপরে আজকে দেখাইলাম যে কি বলে কখন সমান্তরাল হইলে সমান্তরাল সরলরেখা সমীকরণ শর্টকাটে কিভাবে বের করা যায়, আর লম্বরেখা হইলে লম্বরেখা সমীকরণ শর্টকাটে কিভাবে বের করা যায়। আর ফাইনালি একটা ছোট টপিক দেখাইছি, সেটা হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দু কিভাবে বের করে। এর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই না। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন ভাই না ছেদ বিন্দুর ওই শর্টকাটটা যে একবার একটু কষ্ট করে দেখাইতেন। ছেদবিন্দু শর্টকাট না, আমি বলছি ছেদবিন্দু মানেই হচ্ছে তোমার এমন বিন্দু যেটা এই সমীকরণকেও সিদ্ধ করে আর এই সমীকরণকেও সিদ্ধ করে। এখন এই সমীকরণ দুটো যদি আচ্ছা আচ্ছা শর্টকাট বলতে কি হচ্ছে, ক্যালকুলেটর দিয়ে করা যায় কিভাবে ওটা? ভাই নির্ণয় জি ভাই জি ভাই। আচ্ছা, ওইটা আসলে আমি তো এখন কম্পিউটারে বসে আছি, ক্যালকুলেটর দিয়ে করতে গেলে দেখানো একটু টাফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের আচ্ছা ভাই আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আমি তোমাদের একটা ইউটিউব ভিডিও দিয়ে দিব না, ওখানে সম্ভবত দেখানো আছে, অথবা তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো। তোমাদের ক্যালকুলেটরের মডেল নাম্বার দিয়ে এটা লিখবা যে ইংরেজিতে যদি লিখতে চাও এটাকে বলা হয় সাইমালটেনিয়াস ইকুয়েশন। সাইমালটেনিয়াস ইকুয়েশন বুঝো? না ভাই আগে দেখিনি। বাংলায় নামটা শুনছো কি? সহ সমীকরণ। জি ভাই। সহ সমীকরণ মানে হচ্ছে তোমার যদি ধরো অনেকগুলো সমীকরণ থাকে সেগুলোকে বলা সাইমালটেনিয়াস ইকুয়েশন। তা তুমি লিখতে পারো তোমার ক্যালকুলেটর মডেল নাম্বার দিয়ে লিখতে পারো সাইমালটেনিয়াস ইকুয়েশন সলিউশন ইন উমুক ক্যালকুলেটর, দিলেই পাওয়া যাবে। খুব কঠিন না। আর যদি কেউ তোমাদের মধ্যে নিজেদের মধ্যে কেউ জানো তাহলে বলতে পারো, ঠিক আছে? আমার কাছে এই মুহূর্তে আসলে মানে তোমরা যে ক্যালকুলেটর ব্যবহার করো সেটা কম্পিউটারে দেখানো একটু টাফ হয়। ওটা মানে অনলাইন ভার্সন একটা অ্যাপ আছে, কিন্তু এটা আসলে এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না। তো যদি আচ্ছা ভাই সমস্যা নেই। তোমরা একটু সার্চ করে নিও, যদি না পাও আমাকে বললো, ঠিক আছে? আর এখন তোমাদের যেটা বললাম, তোমরা চাইলে এখানে দুইটা সমীকরণের ছেদবিন্দু বের করার সময় তুমি জাস্ট এটা বললেই হবে যে 1 ও 2 সমাধান করে লিখে ধরো x এর মান আসলো 3 আর y এর মান আসলো 4 এরকম করে লিখে দিবা। তোমাকে সমাধান না দেখালেও চলবে, কারণ এই সমীকরণের সমাধান করা দেখবা যে অনেক বড় হয়ে যাবে, তার হুদাই খালি ম্যাথটা বড় করে নেওয়া মানে। তোমরা এখন বড় হইছে, ক্যালকুলেটর ব্যবহার করে জাস্ট করে সলভ করে ফেলবা, তারপরে পরে কাজটা করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা তাহলে আস্তে আস্তে প্রবলেমের দিকে চলে যাই। তো প্রথম যে প্রবলেম, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো, সিএম বলো। ওই যে কোন কোন অঙ্কগুলো ভাই মানে করা লাগবে না, মানে পরে করলে হবে ভাই, ওইগুলো একটু দেখাই দিন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে তোমাদের বলে দিব না যে আজকে করার আগে। আচ্ছা, এটা এটা একটু দেখো, এটা হচ্ছে তোমার বলা হয়েছে যে মূল বিন্দু এবং এই দুইটা সরলরেখার ছেদ বিন্দুগামী সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করো। কথাটা বুঝো। তোমাকে বলছে যে মূল বিন্দু দিয়ে যায়, মানে মূল বিন্দু এবং এখানে দুটো সরলরেখা আছে, এই একটা সরলরেখা এবং এই একটা সরলরেখা, এই দুইটার ছেদ বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। কথাটা কি বুঝছো? তার মানে তোমাকে একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বলছে, যেটা হচ্ছে মূল বিন্দু মানে হচ্ছে 0 0 দিয়ে যায়, আর আরেকটা বিন্দু দিয়ে যায় সেটা হচ্ছে তোমার এই দুটার ছেদ বিন্দু, মানে 4x প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল টু 0 আর x প্লাস y ইকুয়াল টু 1, এই দুটার ছেদ বিন্দু দিয়ে যায়। তার মানে ব্যাপারটা কি? তোমাকে আমরা প্রথম দিন পড়ছিলাম মনে আছে, একটা সরলরেখা দুইটা বিন্দু দিয়ে যায়, মানে x1 y1 x2 y2 বিন্দু দিয়ে যায়, তাহলে সমান্তরাল রেখা সমীকরণ বের করা শিখছিলাম না? তাহলে এখানে জাস্ট নতুন কি আছে? নতুন হচ্ছে তোমাকে একটা বিন্দু দিয়ে দিছে, আরেকটা বিন্দু ইনডাইরেক্টলি দিয়ে দিছে, বলছে যে এই বিন্দুটা, আরেকটা বিন্দু হচ্ছে তোমার এটা ধরো 1 নম্বর সরলরেখা, এটা ধরো 2 নম্বর সরলরেখা, এই দুজনের ছেদ বিন্দু। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এদের মধ্যে ছেদ বিন্দুটা বের করা। আর ছেদ বিন্দু কিভাবে বের করবা? ছেদ বিন্দু বের করা মানে হচ্ছে তোমার 1 আর 2 কে সমাধান করবা। তো তুমি জাস্ট লিখে দিবা ছেদ বিন্দু হচ্ছে 1 আর 2 এর সমাধান, এভাবে লিখতে পারো। সমাধান লিখে এখন সমাধান করো। সমাধান, কারো কাছে ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর থাকলে দুম করে একটু করে ফেলো তো। করতেছো এটা? একটু প্র্যাকটিস হোক আর কি তোমাদের। জি ভাই করতেছি। মানে তোমরা যারা পারো না তারা একটু ওদের কাছে শিখে নিও, অথবা যদি সমস্যায় পড়ো আমাকে বলো।
এমনি এভাবে করতে গেলে তো প্রতিস্থাপন অথবা অপনয়ন দিয়ে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি করতে পারো, প্রতিস্থাপন অপনয়ন দিয়ে করতে পারো, সমস্যা নাই। কিন্তু আমি আবার বলতেছি, তুমি দেখো এই দুটো প্রতিস্থাপন অপনয়ন দেখাতে গেলে তোমার হচ্ছে 4-5 টাইম বেশি খরচ হবে। তুমি যদি সেই সময়টা বাঁচাতে চাও, ক্যালকুলেটর একবার ধুম করে বসাই দিয়ে করলেও হবে। তোমাকে ভাই আমি সিমিলার ইকুয়েশনটা পাইছি ক্যালকুলেটরে, এখন সিলেক্ট 2 থেকে 4 দিছে, এখানে কত দিব ভাই? 2 দিবা। আচ্ছা, ওই 2 থেকে 4 মানে হচ্ছে কয়টা ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল হচ্ছে আচ্ছা তোমার দুইটা, তোমার এক্স আর ওয়াই হচ্ছে দুইটা ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে দুই আচ্ছা, দুই এখানে দাও। -8 দেওয়া আছে, এটা কি ওই পাশে নিয়ে নিব? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিব এখানে একটা নাকি? ইস্যু আছে, তোমার আমি তো বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটর এক্সপেক্ট করে এইভাবে তোমরা ইনপুট দিবা a1x প্লাস b1y ইকুয়াল টু c1, আর a2x প্লাস b2y ইকুয়াল টু আচ্ছা c2। আচ্ছা তোমার ক্যালকুলেটর এই কনস্ট্যান্টটা ডান পাশে এক্সপেক্ট করে। তোমার এখানে যেহেতু -8, এই 8 এখানে আছে, তুমি ক্যালকুলেটর যেভাবে ইনপুট দিবা, যে 4 দিবা, এখানে 3 দিবা, আর ওখানে 8 দিবা, আর এখানে দিবা তোমার 1 1 আর 1। তারপরে দেখো ইকুয়াল টু x = 5, মাইনাস y = 5 আর 4 -4। আছে মনে হয়। 4 আর -5 আসার কথা, একটু দেখো তো। সরি, 5 আর -4 আসার কথা। জি ভাই, 5 আর মাইনাস। তো আমি জি আবার ভাই। বলতেছি, তোমাদের ক্যালকুলেটর কিন্তু এক্সপেক্ট করে ডান পাশে 0 থাকবে না, ডান পাশে কনস্ট্যান্ট থাকবে। তার মানে এখানে -8 দেওয়া যাবে না, এখানে +8 দেওয়া লাগবে। তোমার এটাকে ডান পাশে নিয়ে যেতে হবে, তার মানে এখানে +8 দেওয়া লাগবে। এটা কি বুঝছো? এটা একটু ক্লিয়ার হয়ে নাও। তোমরা আমার মনে হয় তোমাদের আসলে এখন বড় হয়েছে, এখন দরকার নাই, কি বলে, এখন ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করলেই হবে, ঠিক আছে? তোমাদের ক্যালকুলেটর এক্সপেক্ট করে জি x এর সহগ a1x b1y c1, মানে সহগটা ডান পাশে এক্সপেক্ট করে। তাহলে তোমার এখানে যদি করতে চাও, তাহলে এখানে Yeah. দেখবা সহগটা বাম পাশে আছে, এটাকে ডান পাশে নিয়ে যাও, ঠিক আছে? এখন দেখো ছেদ জি বিন্দু আসছে কত, 4, -5। এটা করানোর একটাই উদ্দেশ্য হচ্ছে তোমাদের আসলে মানে একটু অভ্যাস করানো ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে? এখন তাহলে চিন্তা করো, এখন আমাকে বলছে মূল বিন্দু দিয়ে যায় এবং ছেদ বিন্দু দিয়ে যায়, তার মানে আমার সরল রেখাটা কি হবে? 0,0 এবং 5, -4 বিন্দুগামী না? এবার এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করার কোনো ব্যাপার? জি ভাই, এখন এখন তো এই যে x - x1 ডিভাইড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 হচ্ছে 0 ডিভাইড বাই y1 - y2, এটা করলে হয়ে যাবে। এটা কি বুঝছো? জি ভাই। এখানে তোমাদের শিখার বলতে, যারা একটু জানো না তারা একটু ক্যালকুলেটর দিয়ে কিভাবে সমাধান করতে একটু শিখে নিও, ঠিক আছে? ক্যালকুলেটর করলে কি নাম্বার কাটবে? না, ক্যালকুলেটর না করলে নাম্বার কাটবে না, বরং কিছু কিছু টিচার আছে যারা, ডাইরেক্ট করলে ভাই, ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করলে। আমি সাধারণত আমার ছাত্র জীবন পুরোটাতে আমি ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করছি, এবং আমার কোনো স্যার নাও করে নাই। এবং এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের কিছু কিছু স্যার আছে যারা একটু বলে যে দেখাইতে, যদি এরকম কোনো টিচার এক্সপ্লিসিটলি বলে দেয় যে তোমরা দেখাবা, তাহলে কইরো, তাছাড়া আমার মতে দরকার নেই, ঠিক আছে? মানে মানে এই কাজের জন্য আসলে ক্যালকুলেটর ব্যবহার করা উচিত, কারণ তুমি আসলে এখন যেহেতু বড় হয়েছে, দেখো প্লাস তুমি দেখো উদাহরণের অঙ্কগুলো দেখো, সব জায়গায় দেখবে যে ডাইরেক্ট বলে দিচ্ছে এই দুটো সমাধান করে, তোমার সমাধানটা সাথে দেখায় না, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে করলে কিছু বলবে না আশা করি। আর কোনো টিচার যদি এক্সপ্লিসিটলি আলাদা করে বলে দেয় যে তোমাদের দেখাইতে হবে, তাহলে দেখায়, তাছাড়া দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ভাই, পলিনিয়মালের ইকুয়েশন গুলো কোনগুলো? পলিনোমিয়াল মানে হচ্ছে তোমরা সমাধান করছো, যে কি বলে, ওই যে Middle term? হ্যাঁ মিডল টার্ম, ax² প্লাস bx প্লাস c, এই টাইপের সমীকরণ। ওখানে পলিনোমিয়ালে ঢুকলে ও। দেখবে যে ডিগ্রি চাবে, DEGREE, ডিগ্রি চাবে। ডিগ্রি মানে হচ্ছে ঘাত, জি ভাই। দ্বিঘাত। তুমি ত্রিঘাত সমীকরণ সমাধান করতে পারো, চতুর্ঘাত করা যায় কিনা আমি জানি না এটা দিয়ে। জি ভাই, চতুর্ঘাত পর্যন্ত আছে। চতুর্ঘাত পর্যন্ত থাকার কথা না, ত্রিঘাত পর্যন্ত থাকার কথা। 2 থেকে 4 দেওয়া তো। আচ্ছা, 4 দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে, আমি আসলে অনেকদিন দেখি না। হ্যাঁ দাঁড়া আচ্ছা। দেখি, আমারটাই হচ্ছে তোমার, হ্যাঁ 4 দেওয়া আছে, আচ্ছা 4 পর্যন্ত সলভ করা যায়। ভালো তো, আমি খেয়াল করে দেখিনি, ভালো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নিবে দেখো, এটা একটু দেখো, ক্যালকুলেটর দেখো, এগুলা নিজেরা একটু ঘাটাঘাটি করো, তাহলেই হবে, সমস্যা নেই, ঠিক আছে? এটা গেল তো, এটা তো সোজা ছিল, এটা খুব কঠিন ছিল না। আস্তে আস্তে আমি একটু কঠিনের দিকে আগাই, তোমরা একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, ঠিক আছে? এটা একটু বড় প্রশ্ন, একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? দেখা যাচ্ছে? জি ভাই, হচ্ছে। আমাকে বলছে দুইটা সরল রেখা আছে, এখানে দুইটা সরল রেখা আপাতত মাথা থেকে বাদ দাও। তুমি ধরো একটা সরল রেখার কথা বলছে, যেটা হচ্ছে এই বিন্দু দিয়ে যায়, -1,2 বিন্দু দিয়ে যায়, এবং এই বিন্দুর সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। ব্যাপারটা ভালো করে বুঝো। উৎপন্ন করে রেখা দুটির সমীকরণ নির্ণয় করে, এবং তাদের সমীকরণ থেকে দেখা হয় যে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে। একটু ভালো করে বুঝো, আমাকে বলা হয়েছে, আমাকে এখানে বলছে দুইটা সরল রেখা, দুটো সরল রেখা কেন হবে একটু পরে বুঝবা। তোমাকে বলছে এখানে একটা সরল রেখা আছে, সেটা হচ্ছে তোমার 3x - y + 7 = 0, এটা একটা সরল রেখা আছে, ঠিক আছে? এখন এই সরল রেখার সাথে 45 ডিগ্রি কোণ করে এরকম কয়টা সরল রেখা হইতে পারে বলতে পারবা? এই সরল রেখার সাথে 45 ডিগ্রি কোণ এরকম একটা সরল রেখা হইতে পারে, আবার এরকম একটা সরল রেখা হইতে পারে না 45 ডিগ্রি কোণ করছে। এটা কি বুঝছো? এই জন্য এখানে আসলে বলছে যে দুইটা সরল রেখা। এবার কি বুঝছো যে দুইটা সরল রেখার মানে মর্মার্থ কি? মানে
মানে প্রথম প্রশ্নের শুরুতে দুটো সরলরেখা দিলে পোলাপানের ঠিক কনফিউজড হয়ে যায়। এখন কি বুঝছো যে একটা সরলরেখা আছে এর সাথে 45 ডিগ্রি কোণ আসলে দুইটা সরলরেখা করতে পারে, একটা হচ্ছে এদিকে একটা হইতে পারে আবার এদিকে একটা হইতে পারে, ঠিক আছে? এখন বলছে হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল এখানে, হ্যাঁ বলো। এটা অপোজিটেও তো ভাই দুইটা 45 ডিগ্রি কোণ হতে পারে। অপোজিট বলতে যেখানে 45 দিচ্ছেন তার বিপরীত কোণটা। একই তো কথা, তাহলে এই দুটো আসলে একই সরলরেখা না? সরলরেখা দুটো কি আলাদা আচ্ছা, হবে? তাও তো দুটো সরলরেখা তো না না একই ভাই, হচ্ছে, একই হবে। মানে আলটিমেটলি তোমার এই দুটার বেশি তো হতে পারে না, তাই না? এই দুটাই তো হবে, তো এদিক থেকে হিসাব করো এদিক থেকে হিসাব করো, জি ভাই। আলটিমেটলি একই তো হচ্ছে, ঠিক আছে? এটা বুঝছো? আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা, জি তাহলে ভাই। তোমার দুইটা সরলরেখা পাওয়া যেতে পারে, যে দুটো সরলরেখা আসলে 45 ডিগ্রি কোণ তৈরি করে, এবং তোমাকে বলছে দেখো এই দুটো সরলরেখা এমন হয়ে যে, এবং দেখো এই দুটো শুধুমাত্র 45 ডিগ্রি কোণ করে এটা বলা নাই, আরেকটা কথা বলা আছে, এটা হচ্ছে তোমার -1,2 বিন্দু দিয়ে যায়। তাহলে তোমাদের প্রথম দিন বলছিলাম একটা সরলরেখা চিনানোর জন্য অ্যাটলিস্ট দুইটা শর্ত লাগে। এখানে তোমার দুইটা শর্ত আসলে দেওয়া আছে, যে এই সরলরেখার সাথে এটা 45 ডিগ্রি কোণ তৈরি করে, 1 নম্বর শর্ত, আর 2 নম্বর শর্ত হচ্ছে এটা -1,2 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের প্রথম দিন কিছু ফর্ম দেখাইছিলাম মনে আছে, যে একটা সরলরেখা যদি দেওয়া থাকে, যদি ঢাল দেওয়া থাকে, তারপর দুটো বিন্দু দেওয়া থাকে, এরকম অনেকগুলো ফর্ম দেখাইছিলাম না? এখন আসলে বুঝবা যে আসলে ওই ফর্মগুলো কেন কাজে লাগে। এখন খেয়াল করো, আমাকে যদি একটা বিন্দু দেওয়া থাকে এবং 2 নাম্বার একটা ঢাল দেওয়া থাকে, তাহলে আমরা ফর্ম পড়ছিলাম মনে আছে, যে একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকলে, আমি কোন লেকচারে পড়েছি ভুলে গেছি, এই যে এটা, এই যে একটা বিন্দু দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে, তাহলে সমীকরণ কি ছিল? y - y1 = m * x - x1, রাইট? তাহলে এখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো যে আহ, আমার বিন্দু দেওয়া আছে কত? আমার বিন্দু দেওয়া আছে -1,2, আর আমি ধরো ঢাল m ধরে নিলাম, তাহলে সমীকরণ কি হবে? y - y1, y1 হচ্ছে 2, = m * x - x1, x - -1। এটা কি বুঝতেছো? তাহলে আলটিমেটলি আমার সমীকরণটা কি আসবে? y - 2 = m * x + 1। এটা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে খেয়াল করো, এইখানে আমার এই সরলরেখাটা সমীকরণ বের করতে গেলে আমার একমাত্র অজানা জিনিসটা কি বলতো? খালি এই ঢালটা না? আমি যদি কোনোভাবে ঢালটা বের করতে পারি তাহলে আমার কাজ শেষ। তাহলে এই ম্যাথটার সবচেয়ে টাফ পার্ট, মানে সবচেয়ে না, এই ম্যাথটার টাফ পার্টটা হচ্ছে তোমাকে ফার্স্টে ধরতে হবে যে আচ্ছা এখানে যদি একটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমি যদি বিন্দুটা ধরে নেই, বিন্দুটা পেয়ে গেলাম আর ঢালটা ধরে নেই, তাহলে আমার সমীকরণ আসতেছে এরকম। এখন এখান থেকে যদি আমি কোনোভাবে এমটা বের করতে পারি তাহলে আমার কাজ শেষ। এটা কি বুঝছো? এখন জি এখন ভাই। প্রশ্ন হচ্ছে এমটা কিভাবে বের করবা। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের এই যে এখানে দেওয়া আছে না যে এই সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, তা তোমাদের ওই সরলরেখার সাথে ওই দিন কি পড়েছিলাম, ওই যে তোমার দুইটা সরলরেখা কখন ছেদবিন্দুর কোণ বের করে কত, এটা এটা পড়েছিলাম না? মানে দুইটা সরলরেখার কোণের ফর্মুলাটা কি মনে আছে সবার? আচ্ছা, এটা আমি এখন এটা খুঁজে পাইতে গেলে আমার খবর হয়ে যাবে, আচ্ছা আজকে আমি এখানে ব্যাক করি, আমি এখানে দরকার আবার লিখি। এখন তোমাদের এটা কি মনে আছে যে দুইটা সরলরেখা যদি কোণ তৈরি করে, থেটা কোণ তৈরি করে, তাহলে ফর্মুলাটা কিরকম ছিল? এটার ঢাল যদি হয় m1, জি এটার ভাইয়া। ঢাল যদি হয় m2, তাহলে তোমরা এরকম পড়ছিলাম না যে θ1 tan θ = m1 - m2 / 1 + m1 m2। প্লাস m1 আমাকে m2 যেহেতু সূক্ষ্মকোণ চাইছে এই কারণে এটা মডুলাস নিব, আর এখানে একটা প্লাস মাইনাস দিছিলাম, কারণ হচ্ছে আমার সূক্ষ্মকোণ স্থূলকোণ দুইটাই চাইতে পারে। তাহলে খেয়াল করো, এখানে আমার একটা সরলরেখা তো অলরেডি দেওয়া আছেই, সেটা ঢালাম বের করতে পারি না? আমি অ্যাকচুয়ালি এইভাবে বলতে পারি না, দেখো তো, যে আমার সরলরেখাটা হচ্ছে তোমার 3x - y - 7 = 0। এই সরলরেখার ঢাল ধরো আমি ধরে নিলাম m1, এটা বের করতে পারি না। এটা ঢাল কেমনে বের করে? ঢাল হচ্ছে তোমার -x এর সহগ আর y এর সহগ। x এর সহগ কত? 3, আর y এর সহগ হচ্ছে তোমার -1। তাহলে এই সরলরেখার সহগ, এই ঢাল কত আসলো? 3 আসলো না? এটা কি বুঝছো? জি ভাই। তাহলে এই সরলরেখার সাথে এটা ধরো নাম দিলাম, ধরো এই সরলরেখার নাম দিলাম ধরো 2। এখন বলো, আমার প্রশ্নে কি বলা আছে? এই 2 নাম্বার সরলরেখাটার সাথে আমার যে সরলরেখার সমীকরণ বের করতে হবে সেটা আসলে 45 ডিগ্রি কোণ তৈরি করে, এটা আমি জানি। তার মানে দেখো, এই 2 আর 1 এর মধ্যবর্তী কোণ আসলে 45 ডিগ্রি, এটা জানি না আমি। এটা কি ক্লিয়ার সবার কাছে? বা আবার একটু। এখন দেখো, তোমাকে প্রশ্নে বলা আছে আমি যে সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে চাচ্ছি, সেই সরলরেখার সমীকরণ এর সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে এই 1 নাম্বার সরলরেখার সাথে 2 নাম্বার সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। এটা কি বোঝা গেছে? ও আমার জি যদি ভাই। প্রশ্নেই দেওয়া আছে, তার মানে আমি এটা বলতে পারি না যে 1 ও 2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে, মানে দেওয়া আছে, এটা হচ্ছে গিভেন, দেয়া আছে 1 ও 2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার
থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাই তো? এটা কি বুঝছো? এখন চিন্তা করো, এখন মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, আমি আবার এটা দেখাইলাম যে মধ্যবর্তী কোণ আসলে এদিকেও হইতে পারে আবার এদিকেও হইতে পারে। তার মানে তুমি আসলে চিন্তা করতে পারো এর সাথে প্লাস 45 ডিগ্রিও হইতে পারে, মাইনাস 45 ডিগ্রিও হইতে পারে, মানে দুই দিকেই হইতে পারে। মানে তুমি যদি চিহ্ন হিসাব করো, চিহ্ন হিসাব করলে এটার জন্য 45 ডিগ্রি আসবে, ওটার জন্য মাইনাস 45 ডিগ্রি আসবে। কাজে এভাবে চিন্তা করতে পারো। আচ্ছা ঠিক আছে, তার মানে আমি এই যে ট্যান থিটা হিসাব করতেছিলাম, এখান থেকে আমি আসলে যে দুইটা কোণ পাবো সেই দুইটা কোণ আসলে আমার এটার ঢাল নির্দেশ করবে। মানে অন্য কথা আমি চিন্তা করি, এই যে আমি যদি এখানে লিখতে চাই যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বললাম যে একটা হবে তোমার এই দিকে 45 ডিগ্রি আর একটা হবে মাইনাস 45 ডিগ্রি। তার মানে আমি অ্যাকচুয়ালি এভাবে লিখতে পারি যে একবার আসবে tan 45 ডিগ্রি, এটা সমান আমি কত পাবো, এটা সমান আসলে আমি পাবো দুইটাই হতে পারে, এটা প্লাস মাইনাস দুইটাই হতে পারে। এখন যেহেতু এখানে এটার ঢাল কত, এটার ঢাল হচ্ছে আমার m1 হচ্ছে 3, আর এটার ঢাল আমি ধরে নিয়েছিলাম m, তার মানে এটা বলতে পারি না, দেখো তো m1 মাইনাস m2 হচ্ছে ধরো m ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m। এখন আমি তো এটা জানি যে তোমার এই tan 45 এর ভ্যালু হচ্ছে 1 ইকুয়ালস টু এখানে প্লাস মাইনাস, আর এখানে কত আসতেছে তোমার, এখানে তোমার আসবে যে কি বলে এটা কি, এটা আসবে তোমার 3, m1 এর মান হচ্ছে 3, আমি এটা বের করলাম এখানে, মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস 3 ইন্টু m। এটা কি বুঝছো? হ্যালো, জি ভাই। এখন এটা কি সমাধান করতে পারবা তোমরা? জি ভাই পারবো। এটা সমাধান করে দেখো যে m এর দুইটা মান আসবে তোমার। এটা সমাধান করলে কিভাবে করবা, আচ্ছা এখানে একটা ঝামেলা হতে পারে তোমাদের, সেটা হচ্ছে তোমরা অ্যাকচুয়ালি দেখবা যে এখানে তোমার দুইবার প্লাস মাইনাস নিয়ে চিন্তা করতে হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি এইভাবে কাজ করতে পারে যে এই প্লাস মাইনাসটা এইভাবে চিন্তা না করে এই প্লাস মাইনাসটা ডান পাশে 1 এর সাথে চিন্তা করতে পারে। তাহলে এটা হচ্ছে তোমার 3 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস 3m। এটাকে তুমি আসলে লিখতে পারো যে প্লাস মাইনাস 1, কারণ তোমাদের ওই যে প্রথম দিন মনে মনে আছে বলছিলাম যে তোমার মড x সমান যদি প্লাস মাইনাস 1 হয়, এটাকে তুমি আসলে ভাঙে যে কোনো এক পাশে প্লাস মাইনাস রাখলেই হয়ে যায়। কারণ হচ্ছে আলটিমেটলি তুমি এখানে যদি করো যে তুমি এখানে দুইটা প্লাস মাইনাস নাও, তাহলে তোমার চারটা কেস আসে। তোমাদের বলছিলাম যে এক্স প্লাস হইলে ধরো ওইটা মাইনাস হইলে তোমার আলটিমেটলি যে কোনো এক পাশে প্লাস মাইনাস রাখলেই হয়। এটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা তাহলে এখান থেকে দুইটা সমাধান আসবে না? এখান থেকে দুইটা সমাধান কিভাবে আসবে, তোমার এখান থেকে তুমি ধরো প্লাস 1 নিলে একটা আসবে, তার মানে 3 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস 3m, এটা সমান আসবে প্লাস 1 একটা, আর এখানে তুমি একটা করো যে 3 মাইনাস m ডিভাইড বাই 1 প্লাস 3m সমান মাইনাস 1 একটা আসবে। তো এখান থেকে সমাধান করে দেখো m এর মান কত আসে। আমি এখান থেকে করি, তাড়াতাড়ি যদি করি তাহলে 3 মাইনাস m সমান হচ্ছে তোমার 1 প্লাস 3m, তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে এখানে আসবে তোমার 4m, আর এই পাশে আসবে 2, তাহলে m এর মান আসবে হাফ একটা। এটা কি বুঝছো এমন হাফ কিভাবে আসলো? আর পরেরটা একটু সমাধান করে নিও আর কি, এটা খুব সোজা। তাহলে হচ্ছে এটা যদি করি তাহলে 3 মাইনাস m ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস 3m, এটা যদি ওই পাশে যায় তাহলে এটা আসবে তোমার মাইনাস 2m, এটা আসবে তোমার 4, তাহলে m এর মান আসবে মাইনাস হাফ একটা। এটা কি বুঝছো? তাহলে আলটিমেটলি আমার m এর মান যেহেতু পেয়ে গেছে, তাহলে এখানে বসায় দাও, এই যে 1 নম্বর সমীকরণে বসায় দাও। 1 নম্বর সমীকরণ কত ছিল, y মাইনাস 2 ইন্টু m ইন্টু x মাইনাস x প্লাস 1। তাহলে আমার এখানে ছিল y মাইনাস 2 ইন্টু m ইন্টু x মাইনাস x প্লাস 1। এখানে জাস্ট m টা বসায় দাও, m এর কত পাইছি, m তুমি পাইছো y ইকুয়ালস টু y মাইনাস 2, m এর মানে একবার পাইছো হাফ x প্লাস 1, আরেকটাতে পাইছো y মাইনাস 2 ইন্টু মাইনাস হাফ m প্লাস 1, সরি m প্লাস 1 x প্লাস 1। এটা কি বোঝা গেছে? জি ভাই। এখন আরেকটা পার্ট আছে প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে তোমাকে বলছে যে এবং এদের তাদের সমীকরণ হতে দেখাও যে তারা পরস্পর লম্ব। এখন দেখো তুমি সমীকরণ পেয়ে গেছো না? আচ্ছা আমি মনে হয় এখানে কিছু একটা ভুল করছি, একটু হিসাবে ভুল হতে পারে। দাঁড়াও, এখানে সমীকরণ থেকে লম্ব আসার কথা, মানে একটা মান 2 আসবে, একটা মান হাফ আসবে। হাফ ঠিক আছে, এটা হচ্ছে তোমার মাইনাস 1 মাইনাস 3m। ও আচ্ছা আচ্ছা, এটা 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 হবে সরি, এটা হবে তোমার মাইনাস 2 আসবে। এটা কি বুঝছো? এটা 2 এই পাশে গেলে তোমার মাইনাস 2। জি ভাই। জি ভাই। আচ্ছা যাও, এনিওয়ে সো এটা আসলে ভুল হয়েছে আমার, তো এটা একটু ঠিক করে নিও তোমরা। এখন খেয়াল করো, আমাকে বলছে কি এদের সমীকরণ থেকে দেখাও যে তারা আসলে লম্ব। এখন সমীকরণ থেকে লম্ব দেখানোর সবচেয়ে সোজা বুদ্ধি কি, তোমরা কি পড়ছিলা যে যদি ঢালের গুণফল মাইনাস 1 হয় তাহলে লম্ব। তাহলে এটা ঢাল কত, এটার ঢাল হচ্ছে হাফ, আর এটা ঢাল হচ্ছে তোমার মাইনাস 2, গুণ করে দেখো তো মাইনাস 1 হয়েছে না, তার মানে দেখানো হয়ে গেল না তারা লম্ব। কথাটা কি বুঝছো? জি ভাই। সবাই কি বুঝছো এটা আমি কিভাবে করলাম? তাহলে এখানে আমার বুদ্ধিটা কি ছিল, বুদ্ধিটা ছিল এরকম যে আমার যেহেতু একটা বিন্দু দেওয়া আছে এবং আমার এখান থেকে ঢাল বের করতে হবে, তো এখানে আমি বিন্দু দেওয়া আছে আর ঢালটা ধরে নিলাম m। তারপর এখান থেকে আমি এই সমীকরণটা পাইলাম এবং এখানে ঢাল ধরছিলাম m,
তাহলে পরবর্তীতে আমি এটা জানি যে আচ্ছা 1 এবং 3-এর এই যে এই 1 এবং 2 এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ বলা আছে 45 ডিগ্রি, এবং এই 45 ডিগ্রিটা এদিকেও হতে পারে এবং এদিকেও হতে পারে। এই জন্য আমি আসলে দুইটাই নিছিলাম, তারপর আলটিমেটলি এটা আসলো। এটা কি বোঝা গেছে? সবার কাছে কি ক্লিয়ার এটা? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি আগাবো। ম্যাথটা একটু টাফ হ্যাঁ। এইটা একটু টাফ বললে মানে অ্যাকচুয়ালি খুব বেশি কঠিন না, তোমাদের আমি তো অনেকগুলো কথা বলছি এই কারণে কঠিন লাগতেছে। তুমি আলটিমেটলি চিন্তা করো তুমি আসলে কি করছো। তুমি আর ফার্স্টে চিন্তা করছো তোমার একটা বিন্দু দেওয়া আছে, একটা ঢাল দেওয়া আছে, মানে একটা বিন্দু ধরে আচ্ছা। নিছো আর ঢাল ধরে নিছো, তারপরে এখান থেকে এটুক পাইছো। তারপরে বাকিটা আসলে ইজি ক্যালকুলেশন না, যে তোমার tan থিটার মধ্যে থিটা বসায় দাও, এই ফর্মুলার মধ্যে বসায় দিয়ে জাস্ট আচ্ছা ভাই tan থিটাটা আমরা কেন আনলাম? কারণ তোমাকে বলছে, দেখো তোমাকে এখানে বলছে তোমার এই এই সরল রেখাটা এবং এই রেখাটার মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। তার মানে তোমাকে তো আবার বললাম যে এই সরল রেখাটা তোমার দেওয়া আছে আর এটা তুমি বের করবা, বের করার মানে হচ্ছে তোমার y - 2 * m * x + 1। এই দুটো সরল রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দুটো সরল রেখার মধ্যবর্তী কোণের ফর্মুলা কি পড়ছিলা? এই যেটা পড়ছিলাম, এটা কি বুঝছো? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। মানে জি ভাই, বুঝছি, আলটিমেটলি বুঝছি। তোমার বাকিটা দুটো আমি বুঝছি। সরলরেখার মধ্যবর্তী কোণ যেহেতু দেওয়া আছে এবং মধ্যবর্তী কোণের ফর্মুলা তুমি শিখে আসছো, তাহলে ওইটা থেকে করলে আসলে বাকিটা খালি এখানে থিটার মান জাস্ট 45 ডিগ্রি বসায় দিলে যা আসবে সেটাই তোমার আসলে আনসার। এটা কি ক্লিয়ারলি বোঝা গেছে? জি ভাই বুঝছি। আর লাস্ট পার্টটা তো ইজি, তোমার যদি সমীকরণ বের করতে পারো তাহলে তারা পরস্পর লম্ব, এটা দেখানো তো কোনো ব্যাপার না। সমীকরণ বের যদি করে ফেলতে পারো তাহলে জাস্ট হ্যাঁ দুইটা ভাই -1 ঢালের আছে। গুণফল -1 দেখালেই হয়ে যাবে। তাহলে এখানে চ্যালেঞ্জটা কি ছিল? তোমার বিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, ঢালটা ধরে নিবা, ঢালটা ধরে নিয়ে তুমি 1 নম্বর সমীকরণ বের করবা এবং তোমাকে বলছে দেখো এই সমীকরণের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, আর মধ্যবর্তী কোণের ফর্মুলা হচ্ছে এই যে এটা। এটাই জাস্ট বসায় দিবা, এটাই বসায় দিলে দেখবা যে tan থিটার মান 45 ডিগ্রি এবং এখানে m1 এর মান হচ্ছে তোমার একটা দেওয়া আছে, m1 এর মান হচ্ছে তোমার এখান থেকে বের করবা, এখান থেকে m1 এর মান হচ্ছে তোমার 3 আসবে। তারপর ফাইনালি m এর মান তুমি জানো না, তারপর এখান থেকে তুমি m বের করলা, একটা আসতেছে তোমার হাফ আর একটা আসতেছে -2। তারপরে জাস্ট m যে এখানে যে এই 1 নম্বর সমীকরণে mটা বসায় দিলে শেষ। এটা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, আমি হয়তো একটু বেশি ক্লাটার করে করছি, মানে ঘিজিঘিজি করে করছি, এই জন্য কঠিন দেখাচ্ছে। তোমরা নিজেরা একটু বাসায় কইরো, মানে যদি মানে ভুলে যায় থাকো তাহলে ভিডিওটা আবার দেখতে পারো। তো এটা কি বোঝা গেছে? আমার মনে হয় খুব বেশি কঠিন না এটা। জি আচ্ছা ভাই তাহলে বুঝছি। আচ্ছা তাহলে আমি আগাই। এখন কথা হচ্ছে এর পরেরটায় যাই। এর পরেরটা হচ্ছে তোমার এটা এটা একটু এটা ইন্টারেস্টিং, এটা দেখো। এখন খেয়াল করো, তোমাকে এখানে বলছে যে 8,5 এবং -4, -3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক রেখাংশের সমীকরণ নির্ণয় করো। আবার বুঝো, তোমাকে এখানে দুইটা বিন্দু আছে, সেটা হচ্ছে তোমার 1 নম্বর বিন্দু হচ্ছে তোমার 8,5 আর একটা বিন্দু হচ্ছে তোমার -4, -3। এই দুইটা সংযোজক সরলরেখা মানে কি? এই দুইটাকে লাগাই দিলে যে সরলরেখাটা পাওয়া যায়, সেই সংযোজক সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক। তোমরা কি লম্ব সমদ্বিখণ্ডক চিনো? লম্ব সমদ্বিখণ্ডক কি জিনিস? জি ভাই হ্যাঁ, লম্ব সমান সমদ্বিখণ্ডক হচ্ছে এটা যদি a হয়, সমকোণে সমদ্বিখণ্ডক হ্যাঁ এক্স্যাক্টলি, এটা যদি b হয় তাহলে এই দুইটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে যে রেখাটা। তা আবার শুধু সমদ্বিখণ্ডিত করলে হবে না, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করতে হবে। মানে দেখো, আমি যদি এখানে c বলি, c হচ্ছে তোমার ab এর মধ্যবিন্দু এবং এটা যদি cd হয় তাহলে cd হচ্ছে ab এর উপর লম্ব, তাই না? এটা কি বুঝছো? তার মানে তোমাকে a b দুইটা বিন্দু দেওয়া আছে 8,5 আর -4, -3। তোমাকে এই সরলরেখাটা লম্ব হবে যে সরলরেখাটা সমদ্বিখণ্ডিত করে সেই সরলরেখাটার সমীকরণ বের করতে বলছে। এটা কি বোঝা গেছে? জি ভাই। এটাকে তুমি আসলে দুই ভাবে করতে পারো, আমি অ্যাকচুয়ালি একটা ওয়ে দেখাই। খেয়াল করে দেখো, তোমাকে এখানে খেয়াল করো, এটা যদি ছবিটা তুমি বুঝে যাও একবার তাহলে আসলে কাজ অর্ধেক শেষ। এখন দেখো, আমি তো জানি যে এসি আর বিসি সমান, তাই না? তার মানে কি সি আসলে মধ্যবিন্দু না? মানে সি হচ্ছে তোমার সি বিন্দু হচ্ছে a, b এর মধ্যবিন্দু না? জি ভাই। এখন বলো, সি যদি ab এর মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দু কিভাবে বের করে? a b এর মধ্যবিন্দু যেহেতু, তাহলে a b এর মধ্যবিন্দু কিভাবে বের করে? x1 + x2, মানে দুইটা x এর গড়, মানে x1 + x2 মানে হচ্ছে x - 4/2 আর এটা হচ্ছে তোমার 5 - 3/2। এটা কি বুঝছো? তাহলে তোমার আসবে কত? 4/2 হচ্ছে 2, এখানে হচ্ছে তোমার 2/2 হচ্ছে 1। এটা কি বোঝা গেছে? তার মানে আমি সি এর সমীকরণ সি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম না? সি এর স্থানাঙ্ক হচ্ছে তোমার 2,1। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। এখন আরেকটা মজার জিনিস খেয়াল করো, তার মানে এই যে দেখো, এখন আমার সিডি সরলরেখার সমীকরণ বের করতে হবে, রাইট? এখন সিডি সরলরেখার ব্যাপারে তুমি কি জানো? সিডি সরলরেখার ব্যাপারে তুমি একটু জানো যে সিডি সরলরেখা তো অবশ্যই সি বিন্দু দিয়ে গেছে, তাই না?
সিডি জি। সরলরেখা মানে তো সি বিন্দুতে যাবেই। কারণ সিডি সরলরেখা যদি সি বিন্দু দিয়ে আচ্ছা ভাই, যায়, এখানে একটা কথা ছিল। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, সিডি সরলরেখা না হয়তো আপনি ইও দিতে পারতেন, সি এর নিচে সি তো একটা মধ্যবিন্দু হিসেবে যেহেতু ধরছেন। সমস্যা নাই তো, তোমার সিডি সরলরেখা যে কথা, সি সরলরেখা তো একই কথা। এখানে কি আর কোনো সরলরেখা পাওয়া ও যাবে? আচ্ছা আচ্ছা, জি এটা ভাই কি বুঝছি। বুঝছো? দেখো আমি যদি বলি না ভাই। ডি সি ই, এই পুরো সরলরেখাটা আসলে একটাই সরলরেখা না? এই সরলরেখাটা বৈশিষ্ট্যটা কি? এই সরলরেখার জি ভাই। বৈশিষ্ট্য হচ্ছে সি বিন্দু দিয়ে যাবে এবং এবি এর সাথে লম্ব হবে না। তোমাদের মনে আছে যে এবি সরলরেখার সাথে লম্ব হওয়া মানে কি? ঢালের গুণফল কি হয়? -1 হয় না? তাহলে আমি এটা বলতে পারি না, জি দেখো তো, ভাই। জি ভাই। এমসিডি। এমসিডি মানে মনে আছে? এমসিডি মানে হচ্ছে সিডি রেখার ঢাল। এটা তোমাদের বলছিলাম, সিডি রেখার ঢাল, তাই না? এবং তোমাদের বলছিলাম দেখো এম এবি, এটা হচ্ছে তোমার কি? এবি রেখার ঢাল। এই জিনিসটা তোমাদের মনে আছে না, এই নোটেশনটা? এখন আমাকে বলো, আমি তো একটু জানি যে এবি রেখা আর সিডি রেখা পরস্পর লম্ব, কারণ এটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে আমি একটু বলতে পারি না যে এম সিডি গুণ এম এবি, এটা যেহেতু লম্ব তার মানে ঢালের গুণফল কত হবে? -1 হবে। এটা কি বুঝছো? -1। এখন জি ভাই। আমাকে একটু বলো তো, জি ভাই বুঝছি। এবি রেখার ঢাল কিভাবে বের করবা? এবি রেখার ঢাল এম এবি মানে কি? তোমার এবির উপর দুইটা বিন্দু দেওয়া আছে না? ওই যে প্রথম দিন মনে আছে বলছিলাম ঢালের ইকুয়েশন কি ছিল? ঢাল ছিল তুমি চাইলে ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়ে বের করতে পারো, অথবা সরি ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়ে বের করতে পারো, অথবা tan 30 দিয়ে বের করতে পারো। এখন এখানে যেহেতু এবি তোমার দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে এখানে ডেল ওয়াই বাই ডেল এক্স বের করা খুব ইজি। ডেল ডেল ওয়াই বাই ডেল জি এক্স ভাই, কিভাবে ওটাতে করবা? করতে। ডেল ওয়াই মানে হচ্ছে তোমার বি বিন্দু ধরো ওয়াই টু, তাহলে এটা হবে তোমার ডেল ওয়াই হচ্ছে ওয়াই এর পরিবর্তন হচ্ছে -3 -5 ডিভাইড বাই এক্স এর পরিবর্তন হচ্ছে তোমার -4 -8। এটা কি বুঝছো? তাহলে এবি রেখার ঢাল এম এবি কত আসলো? এম এবি আসবে তোমার এরকম, এম এবি আসতেছে এরকম, তাহলে এটা আসছে তোমার -8 আর এটা আসছে তোমার -8 আর -12। -12। তাহলে এটাকে একটু ভেঙে লিখলে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12। এটা কি বুঝছো? তাহলে জি আমি ভাই। এম এবি পেয়ে গেলাম কত? এম এবি পেয়ে গেলাম হচ্ছে তোমার 2/3। তাহলে এই যে এই ইকুয়েশনে আমি এম এবি বসাই দিতে পারি না? এম এবি বসাই দিলে কি হবে? এম সিডি এটা আসবে তোমার, এম সিডি আসতেছে, এম এবি ছিল তোমার 2/3, তাহলে তোমার এটা হচ্ছে -1। তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে এম সিডি, এম সিডি মানে মনে আছে? এম সিডি মানে হচ্ছে সিডি রেখার ঢাল, এম সিডি হচ্ছে তোমার জি ভাই। -3/2। এটা কি বুঝছো? একটু বুঝছো আমি সিডি রেখার ঢাল কিভাবে বের করলাম? জি ভাই বুঝছি বুঝছি। এখন এখন একটু বুদ্ধি খাটাও। এখন আমাকে দেখো, আমাকে বলা আছে সিডি রেখার ঢাল বের করো। এখন চিন্তা করো, সিডি রেখার ঢাল আমি পেয়ে গেছি, সিডি রেখার ঢাল হচ্ছে -3/2। এখন দেখো সিডি রেখা সি বিন্দু দিয়ে যাচ্ছে না? সি বিন্দু মানে কোন বিন্দু? আমি সি বিন্দুর স্থানাঙ্ক বের জি করে ভাই। ফেলছি না? সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,1। সিডি রেখা সি 2,1 দিয়ে যায় এবং এটা ঢাল কত? এবং ঢাল এম হচ্ছে, ঢাল এম না, ধরো লিখি ঢাল এম সিডি, এম সিডি হচ্ছে তোমার -3/2। তাহলে সিডি রেখার সমীকরণ কি হবে? তোমার একটা বিন্দু দেওয়া আছে আর একটা ঢাল দেওয়া আছে। বিন্দু আর ঢাল দেওয়া থাকলে সমীকরণ এরকম হয় না যে y - y1 = m * x y - x1। y1 ডিভাইড। তাহলে এখন বসায় দাও, তাহলে বসায় দিলে কি আসতেছে? y - y1 হচ্ছে তোমার এটা 1 = m হচ্ছে তোমার -3/2 ডিভাইড টু x - x1 x হচ্ছে 2। -2। এটা কি বোঝা গেছে? আচ্ছা এইভাবে না রেখে যে তোমাদের আদর্শ ফর্ম বলছিলাম না, আদর্শ ফর্মে নিয়ে গেলে তোমাদের স্যাররা একটু খুশি হবে আর কি। সো একটু স্যারদের খুশি করার জন্য একটা আদর্শ ফর্মে নিয়ে যাও, তাহলেই হবে। তো -2 = তোমার -3x মাইনাস মাইনাসে +6, তার মানে এটাকে একটু সুন্দর করে সাজায় 3x + 2y, এটা এই পাশে আনলে তোমার এটা আসবে -8 = 0। এটা কি বুঝছো? জি ভাই। এটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমি আবার একটু দেখাই। একদম। আমাকে বলছে এবি সরলরেখা আছে, এবি সরলরেখা লম্ব সমদ্বিখণ্ডক বের করতে বলছে। লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এটা সমদ্বিখণ্ডক বিন্দু, মানে মধ্যবিন্দু দিয়ে যাবে এবং এটার সাথে লম্ব হবে। তা মধ্যবিন্দু দিয়ে যেহেতু যাবে, এই জন্য সি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক আমি বের করে নিছি। এবি এর মধ্যবিন্দু হচ্ছে তোমার x1 + x2/2, y1 + y2/2। এখান থেকে সি বিন্দু পেয়ে গেছি। আবার যেহেতু এটা লম্ব, তাহলে এম এবি মানে এবি রেখার ঢাল বের করলাম এই ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়ে, তো এটা হচ্ছে তোমার 3/2। তারপর একটু চিন্তা ভাবনা করে আমি বললাম যে যেহেতু দুটো লম্ব, তার মানে দুটোর গুণফল হবে -1, সেখান থেকে সিডি রেখার ঢাল পেয়ে গেছি। আর এখন সিডি রেখা আমি সি বিন্দু দিয়ে যাবে এবং ঢাল হচ্ছে এত, তাহলে এটা দিয়ে করলে আসলে আমরা একবারেই সমীকরণটা বের করে ফেলতে পারবো। এখন কি বুঝতেছো যে ওই ফর্মগুলা মনে রাখার গুরুত্বটা কতটুকু? জি ভাই বুঝছি। খুব ইজিলি প্রবলেম সলভ করা যায়। এটা কি বুঝছো? এটাতে কোনো কনফিউশন আছে জি ভাই কারো? বুঝছি। হ্যাঁ। আচ্ছা, এটা যদি কনফিউশন না থাকে তাহলে আমি আস্তে আস্তে আগাই। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো।
আমি মোটামুটি একটু তাড়াতাড়ি আগাচ্ছি, কারণ হচ্ছে তোমাদের আসলে অনেক দিন লাগে গেল এটা সলভ করতে। অবশ্যই তোমাদের যেহেতু এটা প্রথম, আমার সাথে প্রথম কোর্স, আবার ইন্টারমিডিয়েটের প্রথম মনে হয় ম্যাথ করতেছো, ওই জন্য একটু আস্তে আস্তে আগানোই ভালো, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা একটু সবাই পড়ো, প্রশ্নটা সবাই একটু মনোযোগ দিয়ে পড়ো, কারণ প্রশ্ন পড়ার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবা, যে এটা তোমাদের একটু শিখাই, তোমাদের এই জিনিসটা আসলে খুব কাজে লাগবে। দেখো তো, আমি সবসময় দেখছো এরকম করে একটা অংশ হাইলাইট করে রাখি প্রশ্ন পড়ার সময়। এই অভ্যাসটা করবা, যে জি প্রশ্ন পুরোটা না পড়ে ভেঙে ভেঙে পড়বা, যে আসলে কি বলতে চাইছে, যে এখানে কি ইম্পর্টেন্ট পয়েন্টটা কোন জায়গায়, এগুলো একটু ভেঙে ভেঙে পড়ে নিজে নিজে চিন্তা করবা, তাহলে আসলে প্রবলেম সলভ করা ইজি হয়। তুমি যদি একবারে পুরো প্রবলেমটা পড়তে যাও, অনেক সময় কনফিউজ হয়ে যাও। তার চেয়ে আমি যেটা করি সেটা হচ্ছে একবার ভেঙে ভেঙে পড়ি। যেমন তোমার কাছে দেখো, এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে তোমার 2,3 বিন্দু থেকে এই রেখা, এখানে একটা রেখা দেওয়া আছে 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। রেখার উপর, এই রেখাটার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, এখানে অনেক কিছু আছে। এখানে খেয়াল করো, অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এবংটা পরে দেখো, এটা পরে দেখতেছি। তাহলে ফার্স্টে এই অংশটা বের করি, নির্ণয় করো পর্যন্ত আগে দেখি। প্রশ্নটা কি বুঝে গেছে সবার? দেখো, তোমাকে একটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে তোমার 2,3 একটা বিন্দু দেওয়া আছে, এবং আরেকটা রেখা দেওয়া আছে, রেখাটা হচ্ছে তোমার এরকম, ধরো এরকম একটা। এই জন্য তোমাদের বলি ছবি আঁকবা, ছবি আঁকলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়। প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। আমাকে দেখো, এখন বলছে এই বিন্দু হতে, মানে এটা হচ্ছে ধরো একটা বিন্দু, এটা হচ্ছে ধরো এই বিন্দু, পি দিয়ে দাও, পি নাম দিয়ে দাও, এটার নাম হচ্ছে ধরো পি বিন্দু। আর এই বিন্দু থেকে এই রেখাটার উপরে, মানে এই পি বিন্দু থেকে এই রেখাটা ধরো এমএন, এই এমএন রেখার উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দু। অঙ্কিত লম্ব মানে কি? এখানে লম্ব টানলাম, একটা লম্ব টানছি, বুঝছো? লম্বের পাদবিন্দু মানে কি? এই লম্ব যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা বের করো, মানে কিউ বিন্দু বের করতে বলছে। এটা কি বুঝছো? আচ্ছা জি ভাই। আচ্ছা, এখন এটা একটু ভালো করে বুঝো, আমাকে অঙ্কিত লম্বের পাদবিন্দু বের করতে বলছে, তাই না? এখন তার মানে আমাকে যেহেতু বইলেই দিছে অঙ্কিত লম্ব, আমি যেহেতু পিকিউ কে লম্ব হিসেবে চিন্তা করে নিছি, তার আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে পিকিউ সরলরেখা হচ্ছে এমএন এর সাথে লম্ব। এটা তো জানি, মানে এমএন এর সাথে হচ্ছে লম্ব। এখন চিন্তা করো, আমি যদি কোনোভাবে, দেখো এমএন এর সমীকরণ দেওয়া আছে না, ধরো এমএন এর সমীকরণ হচ্ছে 1 নম্বর সমীকরণ। কোনোভাবে আমি যদি পিকিউ সরলরেখার সমীকরণ বের করতে পারি, তাহলে তাদের ছেদবিন্দু আসলে কিউ বিন্দু না? একটু ভালো করে বুঝো। ও আমি আচ্ছা বলতে আচ্ছা, জি চাচ্ছি ভাই বুঝছি। যে এই এমএন এর সমীকরণ তো আমি অলরেডি জানি, কোনোভাবে যদি জানি ভাই। পিকিউ এর সমীকরণ বের করতে পারি, তাহলে এই দুটো ছেদবিন্দু আসলে কিউ বিন্দু না? মানে জি লম্বের ভাই, পাদবিন্দু বের করা যে কথা, এই এমএন আর পিকিউ এর ছেদবিন্দু বের করা আসলে একই কথা না? জি ভাই বুঝছি ভাই। ছেদবিন্দুই আসলে কিউ, ছেদবিন্দু হচ্ছে এইভাবে, ছেদবিন্দু ইকুয়াল টু কিউ। আমার তো কিউই দরকার। এখন দেখো, পিকিউ এর সমীকরণ তো আমার দেওয়া আছে, পিকিউ এর সমীকরণ কত? 4x প্লাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0। এটা হচ্ছে পিকিউ এর সমীকরণ, এটা ধরো 1 নম্বর সমীকরণ। এখন এটার সাথে এমএন যেহেতু লম্ব, তোমাদের একটা কথা কি বলছিলাম মনে আছে? একটা সরলরেখার না সাথে ভাই, লম্ব এমএন এর উপর পিকিউ লম্ব। একই কথা, এমএন এর উপর পিকিউ লম্ব হওয়া আর পিকিউ এর উপর এমএন লম্ব হওয়া একই কথা। না না ভাই, আপনি যে বলছিলেন ওটা পিকিউ এর সরলরেখা না তো, এটা এমএন এর সরলরেখা, যে 4x প্লাস আচ্ছা ঠিক আছে, 3y বুঝতে প্লাস পারছি, 7। একই। এম এন এর না ভাইয়া? হ্যাঁ বুঝছি, ঠিক আছে। তাহলে এমএন এর উপর পিকিউ হচ্ছে আমার লম্ব, তাই না? তাহলে আচ্ছা, তুমি যদি চিন্তা জি করো, ভাই, তাহলে এই পিকিউ এর উপর হচ্ছে এমএন টা লম্ব, তাই তো? এখন চিন্তা করো, জি ভাই। যেহেতু পিকিউ এমএন এর উপর লম্ব, আমি তো পিকিউ এর সমীকরণ জানি। তোমাদের এতদিন একটু আগে শিখালাম, মনে আছে যে একটা সরলরেখার সাথে লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়? তাহলে এখানে একটা সরলরেখার সমীকরণ আমাকে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার 4x প্লাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0। এর সাথে লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করবা? x এর সহগটাকে y কে দিবা, জি ভাইয়া। y এর সহগকে x কে দিবা। তার মানে x এর সহগ y দাও, x এর সহগ y দাও মানে হচ্ছে 4y, আর y এর সহগ x কে দাও, এটা হচ্ছে 3x 3x প্লাস plus k। 4। এই k টা ইম্পর্টেন্ট, তোমাদের বলছিলাম k টা দিবা সব সময়, তারপরে k এর মান বের করে দিবা ইকুয়াল টু 0। এবার বলছিলাম যে কোনো একটা চিহ্ন উল্টায় দাও, আমি সাধারণত y এর চিহ্ন উল্টায় দিই। এটা কি বুঝছো? ভাই জি জি ভাই। ভাই। তাহলে তুমি আসলে কি করবা, তুমি আসলে পরীক্ষা খাতা যখন লিখবা, তখন জাস্ট এটা লিখবা, যে যেহেতু, তুমি জাস্ট এই অংশটা লিখবা, যে যেহেতু, এখানে লিখবা যে ধরো আমি বলতে পারি যে যেহেতু পিকিউ, যেহেতু এমএন হচ্ছে লম্ব পিকিউ, তার মানে এমএন এর সমীকরণ হবে এটা। একবারে লিখতে পারো, সমস্যা নেই, সমীকরণ হবে এটা। এই কথাটা বুঝছো? এখানে একটা ছোট সমস্যা আছে, এই কে কে এর পরিচয় তোমাকে দিতে হয়। এখানে বলতে হয় যে যেখানে কে একটা ধ্রুবক, কে একটি ইচ্ছামূলক ধ্রুবক, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক, আমার শব্দটা, আমার বাংলাটা পছন্দ না। একটি ইচ্ছামূলক ধ্রুবক। তোমাদের ইচ্ছামূলক ধ্রুবকের কাহিনী মানে বলছিলাম যে এটা হচ্ছে তোমার ইচ্ছামূলক, এই কথাটা লিখতে হবে, মানে একটু লিখবা। তোমাকে বলবো, তুমি এই কথাটা বলবা যে আমাকে দেওয়া আছে পিকিউ সমীকরণ, যেহেতু এম এন লম্ব পিকিউ, এই জন্য পিকিউ সমীকরণ হবে এটা। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ।
এখন চিন্তা করো, এইখানে পিকিউ সমীকরণ বের করার জন্য তোমার আটকাচ্ছে কে আসলে? তোমার খালি কেটা আমি জানি না, কে যদি আননোন, কে যদি জানতে পারতাম তাহলে এম এর সমীকরণ আসলে বের হয়ে যাইতো, রাইট? এবং তোমাদের বলছিলাম যে জি একটা ভাই। এক্সট্রা তথ্য লাগে। এখন খেয়াল করো, এখন খেয়াল করে দেখো যে এখানে আমার আরেকটা জিনিস দেওয়া আছে না, এম এন লম্ব তো ভালো কথা, এই পি বিন্দু দিয়ে যাবে না, পি কে রেখা তো সময় পি বিন্দু দিয়ে যায়। দেখো একটা জিনিস খেয়াল করো, আমি এখান থেকে বলতে পারি যে আবার, আমি এটা তো জানি, আবার পি কিউ রেখাটা, সরি আমি ভুল বললাম, আবার আমি এটা জানি যে পি কিউ রেখাটা পি বিন্দু দিয়ে যায়। পি কিউ রেখা পি বিন্দু, পি বিন্দু দেওয়া আছে না, পি বিন্দু হচ্ছে আমার 2,3, 2,3 বিন্দুগামী। এই কথাটা কি বুঝছো? জি দেখো, ভাই। আমি এখানে কে এর মান জানি না, কে এর মান বের করার জন্য আমি বলছিলাম আলাদা এক্সট্রা তথ্য লাগে। এই এক্সট্রা তথ্যটা এটাই না, যে 2,3 বিন্দু দিয়ে যায়। এখন 2,3 বিন্দু দিয়ে যাওয়া মানে কি, আমি এই বিন্দুটা যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে সমীকরণটা সত্য হবে। সমীকরণে বসায় দাও, বসালে কি হবে, এক্স এর জায়গায় কত বসাবা 2, তার মানে 3 ইন্টু 2, ওয়াই এর জায়গায় কত বসাবা 3, প্লাস কে, কে তো তুমি জানো না, ইকুয়াল টু 0। কারণ এটা যে এই পি বিন্দুটা যেহেতু এই পি কিউ রেখার উপর দিয়ে যাবে, তার মানে এই সমীকরণ, এই বিন্দুটা যদি আমি এখানে বসায় দিই তাহলে সমীকরণটা সত্য হবে, এই জন্য বসায় দিছি। তাহলে এখান থেকে দেখো তো কত আসে, 6 জি ভাই। মাইনাস 3 4 12 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি কি পাওয়া যাবে এখান থেকে, এখান থেকে তুমি কে কত পাবা, কে পাবা তুমি 6 পাবা না, দেখো তো। জি ভাই। এটা কি বুঝছো, কে এর মান 6 পেয়ে গেছে না? তাহলে আমার উদ্দেশ্যটা কি ছিল, এই এম এর পি কিউ এর সমীকরণ বের করা। তাহলে লাস্টে লিখে দিতে পারো, সুতরাং পি কিউ এর সমীকরণ কত, কেটা বসায় দাও। সমীকরণ হচ্ছে কেটা বসায় দাও, কেটা বসায় দিলে এখানে বসায় দাও, কে এখানে বসায় দিলে তোমার কি হচ্ছে, 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার পিকিউ এর সমীকরণ। এখন আমার কি কাজ শেষ হয়েছে? জি ভাই, এখন সেকেন্ড। এখন তো আর কোনো, এখন কাজ শেষ হয় নাই, কারণ হচ্ছে আমার যেহেতু কিউ বিন্দু সমীকরণ বের করতে বলছে। তাহলে এবার তুমি বলতে পারো সিম্পলি, সুতরাং কিউ বিন্দু হবে, কিউ বিন্দু হবে তোমার 1 2 এর 1 2 এর সমাধান, মানে 1 আর 2 এর সমাধান। জি এখন ভাই। সমাধানটা করে ফেলো। তো আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস খেয়াল করো, তোমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো অনেকটুকু ম্যাথ করে আসছো না, এখন এর মধ্যে যদি তুমি সমাধানটা আবার দেখাতে চাও তোমার জন্য পেইনফুল হয়ে যাবে না? এই জন্য আমি জি ভাই, বলছিলাম এটা- যে এখানে জাস্ট তুমি একবারে বলে দিবে 1 আর 2 সমাধান করে পাই এক্স পি কিউ এর সমীকরণ হবে, মানে তুমি এভাবে ডাইরেক্ট লিখে দিবা যে এক সমাধান করে কিউ কষ্ট হচ্ছে এত কমা এত। এখন এটা তুমি লিখে নাও, 1 2টা লিখে দিয়ে আগে ধরো, 1 2 হচ্ছে তোমার, 1 হচ্ছে তোমার 3x প্লাস 4x প্লাস 3y প্লাস 7, প্লাস তোমার 4x প্লাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0, আর 2 নাম্বার পাইছিলাম আমি 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। এখন ধুম করে এটা ক্যালকুলেটরে সমাধান করে ফেলাও তো, সমাধান করে আমাকে বলো কি এটা কত আসে। মাইনাস 46 ডিভাইড বাই 25। ওরে আসলে এত জি ভাই। শর্ট ম্যাথ আসছে, আই ডোন্ট নো। হ্যাঁ হ্যাঁ, ভালো আমার লাগছে তাই মনে আসছে, হয়। 46 ডিভাইড বাই 25 আর জি ভাই, সেম। আর 3 ডিভাইড বাই 25। 3 বাই 25, এটা কি বুঝছো? আমার একটা আনসার হয়ে গেল না? জি ভাই। আচ্ছা, আরেকটা আনসার কি বলছে দেখো তো। এখন জিজ্ঞেস করছে এবং এর সাহায্যে লম্ব দূরত্ব নির্ণয় করো। লম্ব দূরত্ব মানে কি, এই লম্ব দূরত্ব মানে দেখো তো পি কিউ না? জি ভাই। জি ভাই। এখন পি কিউ বের করার জি কোনো ভাই, এটা ব্যাপার। সরে। এখন লম্ব দূরত্ব মানে কি, তোমার লম্ব দূরত্ব হচ্ছে পি কিউ। এখন পি কিউ কিভাবে বের করো, তুমি পি বিন্দুর স্থানাঙ্ক জানো, পি বিন্দু হচ্ছে 2,3 আর কিউ বিন্দু হচ্ছে এটা, তাহলে এই দুটো লম্ব দূরত্ব বের করবা কিভাবে, করে ফেলবা, জি মানে ভাই। যে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা কি বোঝা গেছে? জি ভাই। জি ভাই। এখন কি বুঝতেছো যে আমি এত কাহিনী করে কেন তোমাদের এটা বুঝাইলাম যে শর্টকাটে? দেখো চিন্তা করো, তুমি এখান থেকে লম্ব রেখা সমীকরণ অন্যভাবে বের করতে পারতা, বাট এটা সবচেয়ে সোজা হবে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই, জি বুঝছি। ভাই। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে? না ভাই। এই প্রশ্নটা একটু দেখো, এটা লাস্ট, এটার পরে আমার মনে হয় আর আরেকটা টপিক মনে হয় বাকি থাকতে পারে, ওটা নেক্সট দিন যদি তোমরা নিজেরা করে যদি পারো তো ভালো, নাহলে আমি দেখাবো না সমস্যা নেই। আচ্ছা, এটা একটু দেখো। আচ্ছা ভাই, sure। দেখো, তোমাকে বলছে যে ও এ বিসি একটা সামান্তরিক, এই সামান্তরিকের এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। মানে ধরো তোমার কাছে একটা সামান্তরিক আছে ও এ বিসি, এটা এক্স অক্ষ বরাবর ও এ আছে, এবং ওসি বাহুর সমীকরণ একটা দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু 2y। এখন তোমাকে বলা হয়েছে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2, এবং এ আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে 1 নাম্বার, এবং এসি কর্ণের সমীকরণ বের করতে বলছে। প্রশ্নটা কি বুঝছো? জি ভাই, বুঝছি। এইগুলা করার জন্য সবসময় ছবি আঁকবা, তোমাদের বারবার বলে ছবি আঁকার চেষ্টা করবে, তাহলে ভিজুয়ালাইজ করতে পারলে তাড়াতাড়ি সলভ হবে, ইজিলি সলভ। চিন্তা করো, তোমাকে বলছে আমার সাথে ও এ বিসি একটা সামান্তরিক আছে,
সামান্তরিকের স্পেশালিটি হচ্ছে এটার ওয়ে বাহুটা এক্স অক্ষ বরাবর অবস্থিত। এক্স অক্ষ বরাবর মানে কি? এক্স অক্ষ বরাবর মানে হচ্ছে এটা যেহেতু ও, এটা ধরো এক্স অক্ষ, তাহলে ও এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কোথায়, এক জায়গায় এক্স অক্ষের সাথে অবস্থিত, মানে এটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে আমার ওয়ে বাহু। ঠিক আছে, এক নাম্বার। আচ্ছা এবার হচ্ছে ওসি এর সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 2x। এখন বলতে পারবা y ইকুয়াল টু 2x সমীকরণটা কেমন দেখতে? লম্ব ভাই মেবি। ভালো করে চিন্তা করো, y ইকুয়াল টু 2x, মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ পড়ছিল না, y ইকুয়াল টু mx, তাহলে এটা কি এটার সাথে এরকম লাগতেছে না? তাহলে এটা ছিল মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ না? জি ভাই ক্লিয়ার? এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি y ইকুয়ালস টু 2x। এটা হচ্ছে তোমার ওসি বাহু সমীকরণ। ওসি মানে হচ্ছে এটার উপর কোন একটা জায়গায় সি আছে, আমি জানি না কোথায় আছে, এবার ধরো এই জায়গা এখানে আছে। এখন আমাকে বলছে যে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন একটা কথা বলো, যেহেতু ও এ বি সি একটা সামান্তরিক, সামান্তরিক মানে কি? বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হতে হবে, তাহলে এটা সামান্তরিক মানে হচ্ছে এটার সমান্তরাল ও বিটা হবে, আর এটা সমান্তরাল এখানে ও বি এখানে হবে। এটা কি বুঝছো? তার মানে এইটা যদি বি হবে, এটা কি বোঝা গেছে? সামান্তরিকটা আমি কমপ্লিট করলাম কিভাবে? যেহেতু ভাই। দেখো ও এ বি সি এটা সামান্তরিক, আমি সামান্তরিকটা কমপ্লিট করলাম। আমাকে বলা আছে ওসি এর সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু 2x। তোমাকে বলছে যে বি এবং বি বিন্দুর স্থানাঙ্ক মনে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, বি বিন্দুর স্থানাঙ্ক তোমার দেওয়া আছে হচ্ছে, আচ্ছা তোমাকে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে কত, 4,2। এখন চিন্তা করো, ও এ বি সি সামান্তরিক, ও এ হচ্ছে এক্স অক্ষ বরাবর, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,2, ওসি এর সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু 2x। এখন বলো যে সি বিন্দু এর বিন্দু কিভাবে বের করবে? প্রশ্নটা ক্লিয়ার? ছবিটা বুঝতে পারছো? ছবিটা কিভাবে জি আঁকবে? ভাই বুঝছি। আচ্ছা, এখন কিভাবে সলভ করা যায়, এটা কিভাবে অ্যাপ্রোচ করা যায়, কারো কোনো আইডিয়া আছে? একটু চিন্তা করো। এখন চিন্তা করো, আমাকে যেহেতু বলা আছে ওই বিসি এটা সামান্তরিক, তার মানে কি ও এ আর এই বিসি এটা আসলে সমান্তরাল না? জি ভাই এখন চিন্তা করো, এটা সমান্তরাল মানে কি? বিসি সরলরেখা আসলে কি এক্স অক্ষের সমান্তরাল না? জি ভাই এটা কি বুঝছো? এখন জি ভাই। তোমাদের মনে আছে যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? এক্স জি অক্ষের ভাই সমান্তরাল রেখা, ঢাল হ্যাঁ মাথায়। ঢাল শূন্য হয়, ঠিক আছে। তোমরা এরকম পড়ছিলে না, এক্স অক্ষের সমান্তরাল রেখা হয় y ইকুয়াল টু বি, যদি এই দূরত্বটা b হয়। কারণ এক্স অক্ষের এই প্রত্যেকটা জায়গায় আসলে এটা y সেম থাকবে না, এক্স চেঞ্জ হলো। এটা মনে আছে? জি ভাই আচ্ছা, b মানে কি ছিল? b মানে ছিল তোমার এক্স অক্ষ থেকে দূরত্বটা ছিল না? তো এখানে বলো তো, এই বিসি সরলরেখার এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এই বি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু 4,2, মানে এই অংশটা 2 না? এটা কি জি ভাই বুঝতেছো? এই অংশটা যদি জি 2 ভাই হয়, তাহলে আমি একবারে লিখে দিতে পারি না যে বিসি রেখা সমান্তরাল সমীকরণ হবে তোমার, বিসি রেখা সমীকরণ হবে তোমার y ইকুয়াল টু 2। এটা কি বুঝছো? একবারে লিখতে পারি কিভাবে? আরেকবার যদি একটু বুঝা বলতে। দেখো, আমার ওএ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, যেহেতু ওএ বিসি সামান্তরিক, তার মানে বিসি ও এক্স অক্ষের সমান্তরাল হবে। জি ভাই এখন তার মানে দেখো, বিসি তার মানে যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তার মানে এটা ধরো সি, এটা ধরো বি। এখন তাহলে বিসি সরলরেখার সমীকরণ কি হবে? y ইকুয়াল টু বি, এই টাইপের হবে। জি ভাই। এখন y ইকুয়াল টু বি মানে কি ছিল? বি ছিল তোমার এই এক্স অক্ষ থেকে যে দূরত্বটা ছিল, এটা হচ্ছে তোমার বি ছিল। তাহলে ও এখানে আচ্ছা আমার বি এর সমীকরণ তো আমি জানি, বি এর সমীকরণ হচ্ছে 4, সরি বি এর স্থানাঙ্ক তো আমি জানি, বি এর স্থানাঙ্ক হচ্ছে 4,2। তার মানে এই দূরত্বটা হচ্ছে 4 আর এই উচ্চতাটা হচ্ছে 2, তার মানে এই বি এর মানটা আসলে কত? 2 না? জি ভাই তার মানে আমি এই কথা না বলে ডাইরেক্ট লিখে দিতে পারি, সুতরাং বিসি এর সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 2। এটা কি বোঝা গেছে? জি ভাই আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বুঝাও, ওসি এর সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 2x, বিসি এর সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 2, রাইট? তাহলে এই দুইজনের ছেদ বিন্দু আসলে সি না? জি ভাই শুনতে পাই না, আরেকবার একটু বলেন তো। আবার বোঝো, আমি একটু আগে তোমাদের বের করে দেখাইলাম যে বিসি এর সমীকরণ হচ্ছে, বিসি এর সমীকরণ আমি বের করছি, বিসি এর সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 2। এটা বুঝছো না y ইকুয়াল টু 2 কিভাবে আসলো? জি ভাই জি ভাই আবার দেখো, এসি এর সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 2x, এটা। এই আচ্ছা। দুইটা সরলরেখার ছেদ বিন্দু আসলে সি না? দেখো তো। ও ও ও তার মানে আমাকে দেখো সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, রাইট? জি ভাই জি ভাই। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক মানে কি? এই দুইটা সমীকরণকে সমাধান করলেই হয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ জি তাহলে ভাই এটা বুঝছি। যদি y equal to 2 y equal to 2 এখানে বসায় দাও, সমাধান করা আসলে এখানে এটা আসলে আরো সোজা। y equal to 2 এখানে বসায় দিলে 2 equals to 2x, তার মানে x এর মান কত? 1। আর x এর মান 1 আর y এর মান 2 না? তাহলে আমি একবারে লিখতে পারি না c বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 2। এটা কি বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। এরপরে ভাই আমাদের মনে হয় এ বিন্দুর স্থানাঙ্ক লাগবে নাকি? হ্যাঁ, এই তাহলে বিন্দুর তো স্থানাঙ্ক কর্ণ লাগবে। নির্ণয় তাহলে করতে। দেখো, আমাকে একটু ভালো করে বুঝো, এই কথাটা বুঝছো কিনা এটা খুব ইম্পর্টেন্ট। আমি ফার্স্টে এটা বুঝাইলাম যে ও এর সমান্তরাল হচ্ছে বিসি, এই জন্য আমি বলতে পারি ও যেহেতু এক্স অক্ষ বরাবর, তার মানে বিসিও হচ্ছে এক্স অক্ষ বরাবর। আর এক্স অক্ষ বরাবর সমীকরণ ছিল y equal to b, আর বি এর পরিচয় ছিল y এক্স অক্ষ থেকে দূরত্ব, আর আমি এখানে বি এর স্থানাঙ্ক জানি 4,2, তার মানে y অক্ষ থেকে দূরত্ব যেহেতু 2, তার মানে বিএসি সমীকরণ হবে y equal to 2। এখন ওসি এর সমীকরণ আমাকে দেওয়া ছিল y equal to 2x, এবং বিসি এর সমীকরণ বের করলাম y equal to 2। তাহলে এই দুটো সমাধান করলে আমি আসলে সি বিন্দুর স্থানাঙ্ক পাবো, আর সি বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে গেছি y equal to, সি বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম 1,2। তাহলে আমার একটা আনসার হয়ে গেল। আরেকটা আনসার আমি বের করতে যদি চাই, একটু বুঝো, তাহলে এই সমীকরণটাকে আমি একটু মডিফাই করি। এখানে আমি ছবিটা একটু মডিফাই করি, মডিফাই মানে একটু আবার রাখি। আমি বিসি এর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক আমার দেওয়া ছিল 4,2, আমি সি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম 1,2, তাই না? জি ভাই। ওটা তো মূল বিন্দু ছিল, ও হচ্ছে তোমার 0, 0 মূল বিন্দু। এর স্থানাঙ্ক আমি আসলে জানি না, এর স্থানাঙ্ক আর যাই হোক, এ যদি এক্স অক্ষের উপর, তার মানে সামথিং কমা 0 হবে। এটা কি বুঝছো? হ্যালো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে, মাঝখানে বাজেন। হ্যাঁ, এখন বলো। এখন একটা সোজা বুদ্ধি আছে, খেয়াল করে দেখো তো। এটা যেহেতু সামান্তরিক, আবার বুঝো, এটা যেহেতু সামান্তরিক, জি ভাই। তাহলে বিসি রেখাটা আর ও এর রেখাটা সেম হবে না? ও আচ্ছা 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 জি ভাই জি ভাই। তার মানে এবার বিসি এর দূরত্ব বের করতে পারবো না? বিসি এর দূরত্ব কত? আমি এখান থেকে বিসি এর দূরত্ব বের করি। বিসি এর দূরত্ব হচ্ছে x - x2, মানে x - x1, মানে 4 - 1 এর হোল স্কয়ার, প্লাস এটা হচ্ছে তোমার 2 - 2 এর হোল স্কয়ারের রুট। এটা করলে দেখো এটা 3 আসতেছে। এটা কি বুঝছো? 3 না, 9 আসবে, সরি, না 3 আসবে, সরি। এটা আসবে তোমার 4 থেকে 1 দিলে, মানে এটা হচ্ছে 3 স্কয়ার, এটা 0, এটা রুট, মানে হচ্ছে 3, তাই তো? তাহলে আমাকে বলো, বিসি এর দৈর্ঘ্য যদি 3 হয়, তাহলে ও এর দৈর্ঘ্য 3 হইতে হবে, এটার দৈর্ঘ্য 3 হইতে হবে। এটা কি বুঝছো? জি ভাই। তার মানে ও এ ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 3। এখন বলো, ও এ যদি দৈর্ঘ্য 3 হয়, তাহলে এর স্থানাঙ্ক কত হইতে হবে? তাহলে এটা 3 হইতে হবে না? জি ভাই এটা কি হতো? তাহলে এখান থেকে ডাইরেক্ট বলা যায় না, সুতরাং এ এর স্থানাঙ্ক হচ্ছে 3,0। 3,0 কেন হইলো? কারণ এ যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে তার ওয়াইটা হবে 0, আর এটা এক্স, এর দূরত্ব হইতে হবে কত? 3। এটা কি বোঝা গেছে? জি ভাই বুঝছি। তাহলে আমার এ বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল না? তাহলে আমার দুইটা আনসার শেষ। লাস্ট দেখো, তোমার এখানে বের, এটা তোমাকে বের করতে ওইটা বলছে, এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, কর্ণ সি নির্ণয় বিন্দুর করতে। স্থানাঙ্ক বের করতে। এখন বলো, এসি কর্ণের সমীকরণ বের করতে বলছে, এটা কোনো ব্যাপার? না ভাই এটা দূরত্ব নির্ণয় এসি করলে হবে। না, দূরত্ব না, সমীকরণ চাইছে। এসি ও আচ্ছা কর্ণ মানে দূরত্ব। কি? তোমার দুইটা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ ওটা বলা যাবে। দুইটা বিন্দু দেওয়া থাকলে মানে কি, তোমার এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ বিন্দুর হচ্ছে তোমার 3,0, আর সি বিন্দু হচ্ছে তোমার 1,2। তাহলে এসি কর্ণ মানে কি? এসি কর্ণ একবারে দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ। দুই বিন্দুগামী সরলরেখা হচ্ছে x - x1 ডিভাইড বাই x1 - x2 ইকুয়ালস টু y - y1 কত? y1 হচ্ছে তোমার 1 না কত, 0, ডিভাইড বাই y1 - y2 হচ্ছে তোমার 2। শেষ। এটা কি বুঝছো? জি ভাই। এটা হচ্ছে পিওরলি জিওমেট্রি, আর কিছু না। এখানে কোনো কনফিউশন আছে? না ভাই ক্লিয়ার। ছবি দেখে দেখে করবা, আশা করি কোনো সমস্যা হবে না। এটা বুঝছো না সবাই? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এটা মোটামুটি গেল। তো এখানে তাহলে এটা, এই চ্যাপ্টারের মোরললেস সবগুলা পারবা, যদি আমি এতক্ষণ পর্যন্ত যেটা করালাম মোটামুটি ভালো করে বুঝে থাকো। একটু ছবি আঁকার চেষ্টা করবো, ছবি আঁকলে কোশ্চেনটা ভালো করে বুঝবা, আর যদি ভালো করে কোশ্চেনটা বুঝো, তাহলে যদি নলেজগুলো আগের ক্লিয়ার থাকে, তাহলে আসলে যে কোনো প্রবলেম সলভ করার কোনো সমস্যা না। ঠিক আছে? এখানে আমি আরেকটা জিনিস দেখাই নাই, 1 মিনিটে দেখাই দিতে পারি, না থাকতে তোমরা নিজেরা করো, দেখি তোমাদের নিজেদের মাথায় কোনো প্রশ্ন আসে কিনা। ঠিক আছে? এটা খুব ইজি, আচ্ছা। খুব কঠিন কিছু না। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে, আজকের মতো থাক। জি ভাই আসসালামু আলাইকুম।